নমস্কার, লেখকদের আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন আপনারা। আজকে নিয়ে এলাম একটি উপন্যাস। লেখকদের আড্ডায় এই প্রথম উপন্যাস পাঠ করা হলো। উপন্যাসটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। পথের পাঁচালী উপন্যাসটিকে কতগুলো পর্বে ভাগ করা হয়েছে। আজকে প্রথম পর্ব পাঠ করা হলো। আশা করি ভালো লাগবে আপনাদের উপন্যাস পাঠটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক। নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি। হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ। পৈতৃক আমলের সামান্য জমিজমার আয় ও 2-4 ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামীর বন্দোবস্ত হইতে সাদাসিধেভাবে সংসার চালাইয়া থাকে। পূর্বদিন ছিল একাদশী। হরিহরের দূর সম্পর্কীয় দিদি ইন্দির ঠাকুরন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুঁড়া জলখাবার খাইতেছে। হরিহরের 6 বৎসরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে এবং পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পুরিবার পূর্ব পর্যন্ত প্রতি মুঠা ভাজার গুঁড়ার গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশূন্যায়মান কাঁসার জামবাটির দিকে হতাশভাবে চাহিতেছে। দু একবার কি বলি করিয়াও যেন বলিতে পারিল না। ইন্দির ঠাকুরন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল, ও মা, তোর জন্য 2টো রেখে দিলাম না, ওই দেখো। মেয়েটি করুণ চোখে বলিল, তা হোক পিতি, তুই খা। 2টো পাকা বড় বিচে কলার একটা হইতে আধখানা ভাঙিয়া ইন্দির ঠাকুরন তাহার হাতে দিল। এবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল। সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চুষিতে লাগিল। ও ঘর হইতে তাহার মা ডাকিল, আবার ওখানে গিয়া ধন্না দিয়া বসে আছো, উঠে আয়। ইন্দির ঠাকুরন বলিল, থাক বউ, আমার কাছে বসে আছে, ও কিছু করছে না, থাক বসে। তবুও তাহার মা শাসনের সুরে বলিল, না, কেনই বা খাবার সময় ওরকম বসে থাকবে? ওসব আমি পছন্দ করি নে, চলে আয় বলছি, উঠে। খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল। ইন্দির ঠাকুরনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের। মামার বাড়ির সম্পর্কে কি রকমের বোন হন। হরিহর রায়ের পূর্বপুরুষের আদিবাড়ি ছিল পাশের গ্রামের যশোরা বিষ্ণুপুর। হরিহরের পিতা রামচাঁদ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্নিক হইবার পরে অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিতৃদেবের কোনো লক্ষ্যই নাই। বছরখানেক কোনো রকমে চক্ষু লজ্জায় কাটাইয়া দেওয়ার পরও যখন পিতার সেদিকে কোনো উদ্যম দেখা গেল না, তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষে ও পরোক্ষে নানারূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইল। দুপুরবেলা কোথাও কিছু নাই, সহজ মানুষ রামচাঁদ আহারাদি করিয়া বিছানায় ছটফট করিতেছেন। কেহ নিকটে আসিয়া বসিয়া কি হইয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন, তাহার আর কে আছে, কেই বা আর তাহাকে দেখিবে, এখন তাহার মাথা ধরিলেই বা কি, ইত্যাদি ইত্যাদি। ফলে এই নিশ্চিন্দিপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্পদিন পরে পিতৃদেবের মৃত্যু হইলে যশোরা বিষ্ণুপুরের বাঁশ উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এখানেই বসবাস শুরু করেন। ইহা তাহার অল্প বয়সের কথা। রামচাঁদ এই গ্রামে আসিবার পর শ্বশুরের যত্নে টোলে সংস্কৃত পড়াইতে আরম্ভ করেন এবং কালে এই অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন। তবে কোনো বিষয়কর্ম কোন দিন তিনি করেন নাই। করার উপযুক্ত তিনি ছিলেন কিনা সে বিষয়েও ঘোরতর সন্দেহের কারণ আছে। বৎসরের মধ্যে 9 মাসে তাহার স্ত্রীর পুত্র শ্বশুরবাড়িতেই থাকিত। তিনি নিজে পাড়ার পতিরাম মুখুজ্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া 2 বেলা ভোজনের সময় শ্বশুরবাড়ি হাজির হইতেন মাত্র। যদি কেউ জিজ্ঞাসা করিত, পণ্ডিত মশাই, বউটা ছেলেটা আছে, আখেরটা দেখতে হবে তো? রামচাঁদ বলিতেন, কোনো ভাবনা নেই ভায়া, ব্রজচক্রবর্তীর ধানের মড়াইয়ের তলা কুড়িয়ে খেলেও এখন ওদের 2 পুরুষ হেসে খেলে কাটবে। পরে তিনি ছক্কা এবং পঞ্জুরির জোর কিভাবে মিলাইতে ঘর ভাঙিতে পারিবে তাহাই এক মনে ভাবিতেন। ব্রজচক্রবর্তীর ধানের মড়াইয়ের নিত্যতা সম্বন্ধে তাহার আস্থা যে কতটা বেআন্দাজি ধরনের হইয়াছিল
তাহার শ্বশুরের মৃত্যুতে রামচাঁদের বুঝিতে বেশি বিলম্ব হয় নাই। এ গ্রামে তাহার জমি জমাও ছিল না, নগদ টাকাও বিশেষ কিছু নয়। 2-4টি শিষ্য সেবক এদিকে ওদিকে জুটাইয়াছিল, তাহাদের দ্বারা কোনো রকমে সংসার চালাইয়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন। তাহার পূর্বে তাহার এক জ্ঞাতি ভ্রাতার বিবাহ তাহার শ্বশুরবাড়িতেই হয়, তাহারাও এখানেই বাস করিয়াছিলেন। তাহাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্য হইত। জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি রায় কমিশরিয়েটে চাকরি করতেন, কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বরাবর বিদেশে থাকিতে হইত বলিয়া তিনি শেষকালে এখানকার বাস একরূপ উঠাইয়া বৃদ্ধ মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান। এখন তাহাদের ভিটাতে আর কেহ নাই। শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলীনের সঙ্গে ইন্দির ঠাকুরানের বিবাহ হইয়াছিল। স্বামী বিবাহের পর কালে ভদ্রে এ গ্রামে পদার্পণ করিতেন। একাদ রাত্রি কাটাইয়া পথের খরচ ও কৌলিন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগ আঁকিয়া পরবর্তী নম্বরের শ্বশুরবাড়ির অভিমুখে তল্পি বাহক সহ রওনা হইতেন। কাজেই স্বামীকে ইন্দির ঠাকুরন ভালো মনেই করিতে পারিতেন না। বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠো অন্ন পাইয়া আসিতেছিলেন। কপালক্রমে সে ভাইও অল্প বয়সে মারা গেল। হরিহরের পিতা রামচাঁদ অল্প বয়সেই এ ভিটাতে বাড়ি তুললেন এবং সেই সময় হইতে ইন্দির ঠাকুরানের এ সংসারে প্রথম প্রবেশ। সে সকল আজিকার কথা নহে। তাহার পর অনেক দিন হইয়া গিয়াছে, শাঁখারি পুকুরের নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে চলিয়া গিয়াছে। চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখুজ্জে নতুন কলমের বাগান বসাইল এবং সেসব গাছ আবার বুড়া হইতেও চলিল। কত ভিটায় নতুন গৃহস্থ বসিল, কত জনশূন্য হইয়া গেল, কত গোলক চক্রবর্তী ব্রজ চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল। ইছামতির চলর্মী চঞ্চল স্বচ্ছ জলধারা অনন্ত কালপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়া কুঠার মতো, ঢেউয়ের ফেনার মতো, গ্রামের নীলকুঠির মতো জনসন টমসন সাহেব কত মজুমদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল। শুধু ইন্দির ঠাকুরন এখনো বাঁচিয়া আছে। 1240 সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে, 75 বৎসরের বৃদ্ধা। গাল ত্যাবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীর সামনে ঝুঁকিয়া পড়িয়াছে। দূরের জিনিস আগের মতো চোখে ঠাহর হয় না। হাত তুলিয়া যেন রৌদ্রের ঝাঁঝ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে, কে আসে? নবীন? না, ও তুমি রোজু। এই ভিটারই কি কম পরিবর্তনটা ইন্দির ঠাকুরানের চোখের উপর ঘটিয়া গেল। এই ব্রজ চক্রবর্তীর যে ভিটা আজকাল জঙ্গল হইয়া পড়িয়া আছে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রাম শুদ্ধ লোক সেখানে পাত পাড়িত। বড় চণ্ডী মণ্ডপে কি পাশার আড্ডাটাই বসিত সকালে বিকালে। তখন কি ছিল এইরকম বাসবন? পৌষ পার্বণের দিন এই ঢেকিশালে 1 মণ চাল কোটা হইত পৌষ পিঠার জন্য। চোখ বুঝিয়া ভাবিলেই ইন্দির ঠাকুরান সেসব এখনো দেখিতে পায়, যে এই রায়বাড়ির মেজবউ লোকজন সঙ্গে করিয়া চাল কুটাইতে আসিয়াছে। ঢেকিতে দমাদম পার পড়িতেছে। সোনার বাউটি রাঙা হাতে একবার সামনে সরিয়া আসিতেছে, আবার পিছাইয়া যাইতেছে। গজধাত্রীর মতো রূপ, তেমনি স্বভাব চরিত্র। নতুন যখন ইন্দির ঠাকুরান বিধবা হইল, তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতঃকালে নিজের হাতে জল খাবার গোছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন। কোথায় গেল কে? সেকালের আর কেহ বাঁচিয়া নাই, যার সঙ্গে সুখ দুঃখের দুটো কথা কয়। তারপর এই সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন। তার ছেলে হরিহর তো এই সেদিন হইল। ঘাটের পথে লাফাইয়া লাফাইয়া খেলিয়া বেড়াইত। মুখুজ্জেদের তেঁতুল গাছের ডাঁসা তেঁতুল খাইতে গিয়া পড়িয়া হাত ভাঙিয়া 2-3 মাস শয্যাগত ছিল। এই তো সেদিনের কথা। ধুমধাম করিয়া অল্প বয়সে তাহার বিবাহ হইল। পিতার মৃত্যুর পর 10 বৎসরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল। 8-10 বছর প্রায় কোনো খোঁজ খবর ছিল না। কালে ভদ্রে 1-8খানা চিঠি দিত, কখনো কখনো 2-5 টাকা বুড়ির নামে মানি অর্ডার করিয়া পাঠাইত। এই বাড়ি আগলাইয়া কত কষ্টে, কতদিন না খাইয়া প্রতিবেশীর দুয়ারে চাহিয়া চিন্তাইয়া তাহার দিন গিয়াছে। অনেকদিন পরে হরিহর আজ 6-7 বৎসর আসিয়া ঘর সংসার পাতিয়াছে। তাহার একটি মেয়ে হইয়াছে, সেও প্রায় 6 বৎসরের হইতে চলিল। বুড়ি ভাবিয়াছিল এতদিনে সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায় হইল। তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই। অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও সে
করিতে অক্ষম। আসলে সব অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোড়টা ঘুরিয়া দাঁড়ায়, তাহা হইলে সে খুশি। তাহার কাছে সেইটাই চরম সুখের কাহিনী। হরিহরের ছোট্ট মেয়েটাকে সে এক দণ্ড চোখের আড়াল করিতে পারে না। তাহার নিজেরও এক মেয়ে ছিল, নাম ছিল তার বিশ্বেশ্বরী। অল্প বয়সেই বিবাহ হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায়। হরিহরের মেয়ের মধ্যে বিশ্বেশ্বরী মৃত্যুপারের দেশ হইতে 40 বছর পরে তাহার অনাথা মায়ের কোলে আবার ফিরিয়া আসিয়াছে। 40 বছরের নিভিয়া যাওয়া ঘুমন্ত মাতৃত্ব মেয়েটার মুখের বিপন্ন অপ্রতিভ ভঙ্গিতে, অবোধ চোখের হাসিতে, এক মুহূর্তে সচকিত আগ্রহে শেষ হইতে চলা জীবনের ব্যাকুল ক্ষুধায় জাগিয়া ওঠে। কিন্তু যাহা সে ভাবিয়াছিল তাহা হয় নাই। হরিহরের বউ দেখিতে টুকটুকে সুন্দর হইলে কি হইবে, ভারী ঝগড়াটে। তাহাকে তো দুই চক্ষু পাড়িয়া দেখিতে পারে না। কোথাকার কে তার ঠিকানা নাই, কি তাহার সঙ্গে সম্পর্ক খুঁজিয়া মেলে না, বসিয়া বসিয়া অন্ন ধ্বংস করিতেছে। সে খুঁটিনাটি লইয়া বুড়ির সঙ্গে দুবেলায় ঝপায় ঝগড়ায়। অনেকটা ঝগড়া চলিবার পর বুড়ি নিজস্ব একটা পিতলের ঘটি কাঁধে এবং ডান হাতে একটা কাপড়ের পুটুলি ঝুলাইয়া বলিত, চললাম নতুন বউ, আর যদি কখনো ও বাড়ির মাটি পাড়াই তবে আমার। বাড়ি হইতে বাহির হইয়া গিয়া বুড়ি মনের দুঃখে বাঁশবাগানে সারাদিন বসিয়া কাটাইত। বৈকালের দিকে সন্ধান পাইয়া হরিহরের ছোট মেয়েটা তাহার কাছে গিয়া তাহার আঁচল ধরিয়া টানাটানি আরম্ভ করিত। ওঠ পিতিমা, মাকে বলবো, আল তোকে বকবে না, আয় পিতিমা। তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি বাড়ি ফিরিত। সর্বজয়া মুখ ফিরাইয়া বলিত, এই এলেন, যাবেন আর কোথায়? যাবার কি আর চুলো আছে এই ছাড়া? তেজটুকু আছে এদিকে 16 আনা। এরকম উহার বাড়ি আসার বৎসর খানেকের মধ্যেই আরম্ভ হইয়াছে। বহুবার হইয়া গিয়াছে এবং মাঝে মাঝে প্রায়ই হয়। হরিহরের পূর্বের ভিটায় খড়ের ঘরখানায় অনেকদিন বেমেরামতি অবস্থায় পড়িয়া আছে। এই ঘরটাতেই বুড়ি থাকে। একটা বাঁশের আলনায় খান দুই ময়লা ছেঁড়া থান ছেঁড়া জায়গাটায় দুই প্রান্ত একসঙ্গে করিয়া গেঁড়ো বাঁধা। বুড়ি আজকাল ছুঁচে সুতা পরাইতে পারে না, তাই কাপড় সেলাই করিবার সুবিধা নাই। বেশি ছিঁড়িয়া গেলে গেঁড়ো বাঁধে। একপাশে একখানা ছেঁড়া মাদুর ও কতগুলো ছেঁড়া কাঁথা, একটা পুটুলিতে রাজ্যের ছেঁড়া কাপড় বাঁধা। মনে হয় কাঁথা বুনিবার উপকরণ সেগুলো বহুদিন হইতে সযত্নে সঞ্চিত আছে, কখনো দরকার হয় নাই। বর্তমানে দরকার হইলেও কাঁথা বুনিবার মতো চোখের তেজ আর তাহার নাই। তবুও সেগুলো পরম যত্নে তোলা থাকে। ভাদ্র মাসে বর্ষার পর রৌদ্র ফুটিলে বুড়ি সেগুলো খুলিয়া মাঝে মাঝে উঠানে রৌদ্রে দেয়। বেতের পেট্রাটার মধ্যে একটা পুটুলি বাঁধা কতগুলো ছেঁড়া লালপাড় শাড়ি, সেগুলো তাহার মেয়ের বিশ্বেশ্বরীর। একটা পিতলের চাদরের ঘটি, একটা মাটির ছোবা, গোটা 2 মাটির ভাঁড় পিতলের ঘটিতে চাল ভাজা ভরা থাকে। রাত্রে হামনদিস্তা দিয়া গুঁড়া করিয়া তাই মাঝে মাঝে খায়। মাটির ভাঁড়গুলোর কোনোটাতে একটুখানি তেল, কোনোটাতে একটু নুন, কোনোটাতে সামান্য একটু খেজুরের গুড়। সর্বজয়ার কাছে চাহিলে সবসময় মেলে না বলিয়া বুড়ি সংসার হইতে লুকাইয়া আনিয়া সেগুলো বিবাহের বেতের পেট্রোর মধ্যে সঞ্চয় করিয়া রাখিয়া দেয়। সর্বজয়া এ ঘরে আসে কিঞ্চিত কালেভদ্রে, কিন্তু সন্ধ্যার সময় তার মেয়ে ঘরের দাওয়ায় ছেঁড়া কাতা পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত এক মনে পিসিমার মুখে রূপকথা শোনে। খানিকক্ষণ এ গল্প ও গল্প শুনিবার পর খুকি বলে, পিতি, সেই ডাকাতের গল্পটা বল না। গ্রামের এক ঘর গৃহস্থ বাড়িতে 50 বছর আগে ডাকাতি হইয়াছিল, সেই গল্প। ইতিপূর্বে বহুবার বলা হইয়া গেলেও কয়েকদিনের ব্যবধানে উহার পুনরাবৃত্তি করিতে হয়। খুকি ছাড়ে না। তারপর সে পিসিমার মুখে ছড়া শোনে। সেকালে অনেক ছড়া ইন্দির ঠাকুরানীর মুখস্থ ছিল। অল্প বয়সে ঘাটে পথে সমবয়সী সঙ্গিনীদের কাছে ছড়া মুখস্থ বলিয়া তখনকার দিনে ইন্দির ঠাকুরন কত প্রশংসা আদায় করিয়াছে। তাহার পর অনেক দিন সে এরকম ধৈর্যশীল শ্রোতা পায় নাই। পাছে মরিচা পড়িয়া যায়, এই জন্য তাহার জানা সব ছড়াগুলোই আজকাল প্রতি সন্ধ্যায় একবার ক্ষুদ্র ভাইজিটির কাছে আবৃত্তি করিয়া ধার সানাইয়া দেয়। টানিয়া টানিয়া আবৃত্তি করে, ও ললিতে চাপকলিতে একটি কথা শুনছে, রাধার ঘরে চোর ঢুকেছে। এই পর্যন্ত বলিয়া সে হাসি হাসি মুখে প্রতীক্ষার দৃষ্টিতে ভাইজির দিকে চাইয়া থাকে।
খুকি উৎসাহের সঙ্গে বলে, চুরোবাঁধা এক মিনসে। মি অক্ষরটার উপর অকারণ জোর দিয়া ছোট্ট মাতাটি সামনে তাল রাখিবার ভাবে ঝুঁকাইয়া পদটার উচ্চারণ শেষ করে। ভারী আমোদ লাগে খুকির। তাহার পিসি ভাইজিটিকে ঠকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করে ও পদ পূরণের জন্য ছাড়িয়া দেয়, যাহা হয়তো 10-15 দিন বলা হয় নাই, কিন্তু খুকি ঠিক মনে রাখে, তাহাকে ঠকানো কঠিন। খানিক রাত্রে তাহার মা খাইতে ডাকিলে সে উঠিয়া যায়। হরিহর রায়ের আদিবাসস্থান যশরা বিষ্ণুপুরের প্রাচীন ধনীবংশ চৌধুরীরা নিষ্কর ভূমিদান করিয়া যে কয়েক ঘর ব্রাহ্মণকে সেকালে গ্রামে বাস করাইয়াছিলেন, হরিহরের পূর্বপুরুষ বিষ্ণুরাম রায় তাদের মধ্যে একজন। ব্রিটিশ শাসন তখনও দেশে বদ্ধমূল হয় নাই। যাতায়াতের পথ সকল ঘোর বিপদসংকুল ও ঠগি, ঠ্যাঙাড়ে, জলদস্যু প্রভৃতিতে পূর্ণ থাকিত। এই ডাকাতের দলই প্রায় গোয়ালা, বাগদি, বাউড়ি শ্রেণীর লোক। তাহারা অত্যন্ত বলবান, লাঠি এবং সড়কি চালানোতে সুনিপুণ ছিল। বহু গ্রামের নিবৃত্ত প্রান্তে ইহাদের স্থাপিত ডাকাতে কালী মন্দিরের চিহ্ন এখনো বর্তমান আছে। দিন মানে ইহারা ভালো মানুষ সাজিয়া বেড়াইত। রাত্রে কালী পূজা দিয়া দূর পল্লীতে গৃহস্থ বাড়ি লুট করিতে বাহির হইত। তখনকার কালে অনেক সমৃদ্ধশালী গৃহস্থ ডাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন। বাংলাদেশে বহু জমিদার ও অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি যে এই পূর্বপুরুষ সঞ্চিত লুণ্ঠিত ধনরত্ন, যাহারি প্রাচীন বাংলার কথা জানেন তাহারা ইহাও জানেন। বিষ্ণুপুর রায়ের পুত্র বীরু রায়ের এইরূপ অখ্যাতি ছিল। তার অধীনে বেতনভোগী ঠ্যাঙারে আবার থাকিত। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক, ওদিকে চুয়াডাঙ্গা হইতে আসিয়া নবাবগঞ্জ হইয়া টাকি চলিয়া গিয়েছে। ওই সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল সোনাডাঙ্গার মাঠের মধ্যে ঠাকুরঝি পুকুর নামক সেকালকার এক বড় পুকুরের ধারে ছিল ঠ্যাঙারদের আড্ডা। পুকুরের ধারে প্রকাণ্ড বটগাছের তালে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ প্রতীক্ষে মারিয়া তাহার যথাসর্বস্ব অপহরণ করিত। ঠ্যাঙারদের কার্যপ্রণালী ছিল অদ্ভুত ধরনের। পথ চলতি লোকের মাথায় লাঠির আঘাত করিয়া আগেই তাহাকে মারিয়া ফেলিয়া তবেই তাহার কাছে অর্থান্বেষণ করিত। মারিয়া ফেলিবার পর এরূপ ঘটনাও বিচিত্র ছিল না যে দেখা গেল নিহত ব্যক্তির কাছে সিকি পয়সাও নাই। পুকুরের মধ্যে লাশ গুজিয়া ঠ্যাঙারা পরবর্তী শিকারের ওপর দিয়া এ বৃথা শ্রমটুকু পোষাইয়া লইবার আশায় নিরীহ মুখে পুকুর পাড়ের গাছতলায় ফিরিয়া যাইত। গ্রামের উত্তরে এই বিশাল মাঠের মধ্যে সেই বটগাছ আজও আছে। সড়কের ধারের একটা অপেক্ষাকৃত নিম্নভূমিকে আজও ঠাকুরজি পুকুর বলে। পুকুরের বিশেষ চিহ্ন নাই, 14 আনা ভরাট হইয়া গিয়াছে। ধান আবাদ করিবার সময় চাষিদের লাঙলের ফলে সেই নাবাল জমিটুকু হইতে আজও মাঝে মাঝে নরমুণ্ড উঠিয়া আসে। শোনা যায় পূর্বদেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালকপুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ অঞ্চল হইতে টাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরিতেছিলেন। সময়টা কার্তিক মাসের শেষ। কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য ব্রাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন। সঙ্গে কিছু অর্থ ও জিনিসপত্র ছিল। হরিদাসপুরের বাজারে চটিতে রন্ধন আহারাদি করিয়া তাহারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া পড়িলেন। ইচ্ছা রহিল যে সম্মুখে 5 ক্রোশ দূরের নবাবগঞ্জ বাজারের চটিতে রাত্রিযাপন করিবেন। পথের বিপদ তাহাদের অবিদিত ছিল না, কিন্তু আন্দাজ করিতে কিরূপ ভুল হইয়াছিল। কার্তিক মাসের ছোট দিন। নবাবগঞ্জের বাজারে পৌঁছিবার অনেক পূর্বে সোনাডাঙ্গা মাঠের মধ্যে সূর্যকে ডুবুডুবু দেখিয়া তাহারা দ্রুতপদে হাঁটিতে আরম্ভ করিলেন। কিন্তু ঠাকুরজি পুকুরের ধারে আসিতেই তাহারা ঠ্যাঙারদের হাতে পড়েন। দস্যুরা প্রথম ব্রাহ্মণের মাথায় এক ঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণ ভয়ে চিৎকার করিতে করিতে পথ ছাড়িয়া মাঠের দিকে ছুটলেন। ছেলেও বাবার পিছু পিছু ছুটল, কিন্তু একজন বৃদ্ধ ঠ্যাঙারদের সঙ্গে কতক্ষণ দৌড়পাল্লা দিবে। অল্পক্ষণেই তাহারা আসিয়া শিকারের নাগাল ধরিয়া ঘেরাও করিয়া ফেলিল। নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই, কিন্তু তাহার পুত্রের জীবনদান, বংশের একমাত্র পুত্র পিণ্ডলোপ ইত্যাদি। ঘটনাক্রমে বীরু রায়ও নাকি সেদিন দলের মধ্যে স্বয়ং উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণ ভয়ার্ত বৃদ্ধ তাহার হাতে পায়ে পড়িয়া অন্তত পুত্রটির প্রাণ রক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন। কিন্তু সরল ব্রাহ্মণ বুঝেন নাই, তাহার বংশের পিণ্ডলোপের আশঙ্কায় পরের মাথা ব্যথা হইবার কথা নহে, বরং তাহাদিগকে ছাড়িয়া দিলে ঠ্যাঙাড়ে দলের অন্যরূপ আশঙ্কার কারণ আছে। সন্ধ্যার অন্ধকারে হতভাগ্য পিতা পুত্রের মৃতদেহ একসঙ্গে ঠান্ডা হেমন্ত রাতে ঠাকুরজি পুকুর পাড়ের জলে টো কাপানা ও শ্যামা ঘাসের দামের মধ্যে পুতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বীরুরায় বাটি চলিয়া আসিলেন। এই ঘটনার বেশ কিছুদিন পরে, ঠিক পরবৎসর পূজার সময়, বাংলা 1238 সাল, বীরু রায় সপরিবারে নৌকাযোগে তাহার শ্বশুরবাড়ি হলুদ বেড়ে হইতে ফিরিতেছিলেন। নকিপুরের নিচের বড় নোনাগাং পার হইয়া মধুমতিতে পড়িবার পর 2 দিনের জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণ শ্রীপুরের কাছে ইছামতিতে পড়িতে হইত। সেখান হইতে আর দিন 4 পথ আসিলেই স্বগ্রাম। সারাদিন বহিয়া আসিয়া অপরাহ্নে টাকির ঘাটে নৌকা লাগিল। বাড়িতে পূজা হইত। টাকির বাজার হইতে পূজার দ্রব্যাদি কিনিয়া রাত্রিতে সেখানে অবস্থান করিবার পর প্রত্যুষে নৌকা ছাড়িয়া সকলে দেশের দিকে রওনা হইলেন। দিন 2 পরে সন্ধ্যার দিকে ধবলচিতের বড় খাল ও ইছামতির মোহনায় একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের জোগাড় হইতে লাগিল। বড় চর, মাঝে মাঝে কাশ ঝোপ ছাড়া অন্য গাছপালা নাই। এক স্থানে মাঝিরা ও অন্য স্থানে বীরু রায়ের স্ত্রী রন্ধন চড়াইলেন। সকলেরই মন প্রফুল্ল। 2 দিন পরেই দেশে পৌঁছাবেন। বিশেষত পূজা নিকটে, সে আনন্দ তো আছেই। জ্যোৎস্না উঠিয়াছিল। নোনাগাঙের জল চকচক করিতেছিল। হু হু হাওয়ায় চরের কাশফুলের রাশি আকাশ, জ্যোৎস্না, মোহনার জল একাকার করিয়া উঠিতেছিল। হঠাৎ কিসের শব্দ শুনিয়া 2-1 মাঝি রন্ধন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। কাশঝোপের আড়ালে যেন একটা হুটপাট শব্দ, একটা ভয়ার্থ কণ্ঠ, একবার অস্ফুট চিৎকার করিয়া উঠিয়াই তক্ষুনি থামিয়া যাইবার শব্দ। কৌতূহলী মাঝিরা ব্যাপার কি দেখিবার জন্য কাশঝোপের আড়ালটা পার হইতে না হইতেই কি যেন একটা হুড়ুম করিয়া চর হইতে জলে গিয়া ডুব দিল। চরের সেদিকটা জনহীন, কিছু কাহারও চোখে পড়িল না। কি ব্যাপার ঘটিয়াছে, কি হইল, এই সমস্ত বুঝিবার পূর্বেই বাকি দাড়ি মাঝি সেখানে আসিয়া পৌঁছিল। গোলমাল শুনিয়া বীরু রায়ও আসিলেন, তাহার চাকরও আসিল। বীরু রায়ের একমাত্র পুত্র নৌকাতে ছিল, সে কই? জানা গেল রন্ধনের বিলম্ব দেখিয়া সে খানিকক্ষণ আগে জ্যোৎস্নায় চরের মধ্যে বেড়াইতে বাহির হইয়াছে। দাড়ি মাঝিদের মুখ শুকাইয়া গেল। এদেশের নোনাগাং সমূহের অভিজ্ঞতায় তাহারা বুঝিতে পারিল, কাশবনের আড়ালে বালির চরে বৃহৎ কুমির শুইয়া ওত পাতিয়াছিল। ডাঙা হইতে বীরু রায়ের পুত্রকে লইয়া গিয়াছে। তাহার পর অবশ্য যাহা হয় তাই হইল। নৌকা লগি হইয়া এদিক ওদিকে খুঁজাখুঁজি করা হইল। নৌকা ছাড়িয়া মাঝ নদীতে গভীর রাত পর্যন্ত সকলে সন্ধান করিয়া বেড়াইল। তাহার পর কান্না কাটি, হাত পা ছোড়াছুড়ি। গত বৎসর দেশের ঠাকুরজি পুকুরের মাঠে প্রায় এই সময় যে ঘটনা ঘটিয়াছিল, যেন এক অদৃশ্য বিচারক এ বৎসর ইছামতির নির্জন চরে তাহার বিচার নিষ্পন্ন করিলেন। মূর্খ বীরু রায় ঠেকিয়া শিখিলেন যে সে অদৃশ্য ধর্মাধিকরণের দণ্ডকে ঠাকুরজি পুকুরের শ্যামা ঘাসের দামে প্রতারিত করিতে পারে না। অন্ধকারেও তাহা আপন পথ চিনিয়া লয়। বাড়ি আসিয়া বীরু রায় আর বেশি দিন বাঁচেন নাই। এইরূপে তাহার বংশে এক অদ্ভুত ব্যাপারের সূত্রপাত হইল। নিজের বংশ লোপ পাইলেও তাহার ভাইয়ের বংশাবলী ছিল, কিন্তু বংশের জ্যেষ্ঠ সন্তান কখনো বাঁচিত না। সাবালক হইবার পূর্বেই কোনো না কোনো রোগে মারা যাইত। সকলে বলিল, বংশে ব্রহ্মসাপ ঢুকিয়াছে। হরিহর রায়ের মাতা তারকেশ্বর দর্শনে গিয়া এক সন্ন্যাসীর কাছে কাদা কাটা করিয়া একটা মাদুলি পান। মাদুলির গুণেই হোক বা ব্রহ্মসাপের তেজ, 2 পুরুষ পরে কর্পূরের মতো উবিয়া যাইবার ফলেই হোক, এত বয়সেও হরিহর আজও বাঁচিয়া আছে।
দিন কতক পরে খুকি সন্ধ্যার পর শুইয়া পড়িয়াছিল। বাড়িতে তাহার পিসিমা নাই। অদ্য 2 মাসের ওপর হইল একদিন তাহার মায়ের সঙ্গে কি একটা নিয়ে ঝগড়াঝাটি হওয়ার পর রাগ করিয়া দূর গ্রামে কোনো এক আত্মীয়ের বাড়িতে গিয়া আছেন। মায়েরও শরীর এতদিন বড় অপটু ছিল বলিয়া তাহাকে দেখিবারও কোনো লোক নাই। সম্প্রতি মা কাল হইতে আতুর ঘরে ঢোকা পর্যন্ত সে কখন খায় কখন শোয়ে তাহা কেহ বড় দেখে না। খুকি শুইয়া যতক্ষণ পর্যন্ত ঘুম না আসিল ততক্ষণ পিসিমার জন্য কাঁদিল। রোজ রাত্রে সে কাঁদে। তাহার পর খানিক রাত্রে কাহাদের কথাবার্তা শুনিয়া জাগিয়া উঠিয়া দেখিল কুরনির মাদাই রান্নাঘরের ছেঁচতলায় দাঁড়াইয়া কথা বলিতেছে। পাড়ার ন্যাড়ার ঠাকুরমা আরও কে কে উপস্থিত আছেন। সকলেই যেন ব্যস্ত ও উদ্বিগ্ন। খুকি খানিকটা জাগিয়া থাকিয়া আবার শুইয়া পড়িল। বাঁশবনে হাওয়া লাগিয়া শিরশির শব্দ হইতেছে। আতুর ঘরে আলো জ্বলিতেছে ও কাহারা কথাবার্তা কহিতেছে। দাওয়ায় জ্যোৎস্না পড়িয়াছে। ঠান্ডা হাওয়ায় একটু পরে সে ঘুমাইয়া পড়িল। খানিক রাত্রে ঘুমের ঘরে একটা অস্পষ্ট আওয়াজ ও গোলমাল শুনিয়া আবার তাহার ঘুম ভাঙিয়া গেল। তাহার বাবা ঘর হইতে বাহির হইয়া আতুর ঘরের দিকে দৌড়াইয়া ব্যস্তভাবে বলিতে বলিতে যাইতেছে, কেমন আছে খুড়ি, কি হয়েছে? আতুর ঘরের ভিতর হইতে কেমন ধরনের গলার আওয়াজ সে শুনিতে পাইল। গলার আওয়াজটা তাহার মায়ের। অন্ধকারের মধ্যে ঘুমের ঘোরে সে কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া খানিকক্ষণ বসিয়া রহিল। তাহার কেমন ভয় ভয় করিতেছিল। মা ওরকম করিতেছে কেন? কি হইয়াছে মায়ের? সে আরও খানিকক্ষণ বসিয়া থাকিয়া কিছু বুঝিতে না পারিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল। কতক্ষণ পরে সে জানে না কোথায় যেন বিড়াল ছানার ডাকে তাহার ঘুম ভাঙিয়া গেল। চট করিয়া তাহার মনে পড়িল পিসিমার ঘরের দাওয়ায় ভাঙা উনুনের মধ্যে মিনি বিড়ালের ছানাগুলো সে বৈকালবেলা লুকাইয়া রাখিয়া আসিয়াছে। ছোট তুলতুলে ছানা কয়টি, এখনো চোখ ফুটে নাই। ভাবিল এই যা, ওদের হুলো বেড়ালটা এসে বাচ্চাগুলোকে সব খেয়ে ফেললে। ঠিক ঘুম চোখে উঠিয়া তাড়াতাড়ি সে অন্ধকারের মধ্যে পিসিমার দাওয়ায় গিয়া উনুনের মধ্যে হাত পুড়িয়া দেখিল বাচ্চা কয়টি নিশ্চিন্তে মনে ঘুমাচ্ছে। হুলো বেড়ালের কোনো চিহ্ন নাই কোনো দিকে। পরে সে অবাক হইয়া আসিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল। ঘুমের ঘোরে আবার কিন্তু কোথায় বিড়াল ছানা ডাকিতেছিল। পরদিন উঠিয়া সে চোখ মুছিতেছে। কুর্নির মাদাই বলিল, ও খুকি, কাল রাত্রে তোমার একটা ভাই হয়েছে, দেখবা না? ওমা, কাল রাত্রে এত চেঁচামেচি, এত কাণ্ড হয়ে গেল, কোথায় ছিলে তুমি? যা কাণ্ড হইল, কালপুরের পীরির দরগায় সিন্নি দেবানে, বড্ড রক্ষে করেছেন রাত্রিরে। খুকি এক দৌড়ে ছুটিয়া আতুর ঘরের দুয়ারে গিয়া উকি মারিল। তাহার মা আতুরের খেজুর পাতায় বেড়ার গা ঘেঁষিয়া শুইয়া ঘুমাইতেছে। একটি টুকটুকে অসম্ভব রকমের ছোট্ট, প্রায় একটা কাছের মতো পুতুলের চেয়ে কিছু বড় জীব কাঁথার মধ্যে শুইয়া আছে, সেটিও ঘুমাইতেছে। গুলের আগুনের মন্দ মন্দ ধোঁয়ায় ভালো দেখা যায় না। সে খানিকক্ষণ দাঁড়াইয়া থাকিতে থাকিতেই জীবটা চোখ মেলিয়া মিটমিট করিয়া চাহিয়া অসম্ভব রকমের ছোট্ট হাত দুটি নাড়িয়া নিতান্ত দুর্বলভাবে অতি ক্ষীণ সুরে কাঁদিয়া উঠিল। এতক্ষণ পরে খুকি বুঝিল রাত্রিতে বিড়াল ছানার ডাক বলিয়া যাহা সে মনে করিয়াছিল তাহা আসলে কি। অবিকল বিড়াল ছানার ডাক দূর হইতে শুনিলে যেমন কিছু বোঝবার জো নেই, হঠাৎ অসহায় অসম্ভব রকমের ছোট্ট নিতান্ত ক্ষুদে ভাইটির জন্য দুঃখে, মমতায়, সহানুভূতিতে খুকির মন পরিপূর্ণ হইয়া উঠিল। ন্যাড়ার ঠাকুরমা ও কুর্নির মাদাই বারণ করাতে সে ইচ্ছে সত্ত্বেও আতুর ঘরে ঢুকিতে পারিল না। মা আতুর হইতে বাহির হইলে খোকার ছোট্ট দোলাতে দোল দিতে দিতে খুকি কত কি ছড়া গান করে। সঙ্গে সঙ্গে কত সন্ধ্যা দিনের কথা, পিসিমার কথা মনে আসিয়া তাহার চোখ জলে ভিজিয়া যায়। এই রকমের কত ছড়া যে পিসিমা বলিত,
খোকা দেখিতে পাড়ার লোক ভাঙিয়া আসে। সকলে দেখিয়া বলে, ঘর আলো করা খোকা হয়েছে, মাথায় কি চুল, কি রং। এই সমস্ত বলাবলি করিতে করিতে যায়। কি হাসি দেখছ না দি? খুকি কেবল ভাবে, তাহার পিসিমা একবার যদি আসিয়া দেখিত, সবাই দেখিতেছে, আর তাদের পিসিমাই কোথায় চলিয়া গেল, আর কখনো ফিরিয়া আসিবে না। সে ছেলে মানুষ হইলেও এটুকু বুঝিয়াছে যে এ বাড়িতে বাবা কি মা কেহই পিসিমাকে ভালোবাসে না, তাহাকে আনিবার জন্য কেহ গা করিবে না। দিন মানে পিসিমার ঘরের দিকে চাহিলে মন কেমন করে। ঘরের কবাটটা এক একদিন খোলাই পড়িয়া থাকে। দাওয়ায় চামচিকার নাদি জমিয়াছে। উঠানে সেরকম আর ঝাঁট পড়ে না। এখানে শেওড়ার চারা, ওখানে কচু গাছ। পিসিমা বুঝি হইতে দিত? খুকির বড় বড় চোখ জলে ভরিয়া যায়। সেই ছড়া, সেই সব গল্প খুকি কি করিয়া ভুলবে? সেদিন হরিপালিতের মেয়ে আসিয়া তাহার মাকে বলিল, তোমাদের বুড়ি ঘাটের পথে দেখি মাঠের দিক থেকে একটা ঘটি আর পুটুলি হাতে করে আসছে, এসে চক্রবর্তী মশাইদের বাড়িতে ঢুকে বসে আছে। যাও, দুর্গাকে পাঠিয়ে দাও, হাত ধরে ডেকে আনুক, তাহলে রাগ পড়বে এখন। হরিপালিতেরই বাড়ি বসিয়া বুড়ি তখন পাড়ার মেয়েদের মুখে হরিহরের ছেলে হওয়ার গল্প শুনিতেছিল। ও পিতি! বুড়ি চমকিয়া চাহিয়া দেখিল দুর্গা হাঁপাইতেছে, যেন অত্যন্ত ছুটিয়া আসিয়াছে। বুড়ি ব্যগ্রভাবে দুর্গাকে হাত বাড়াইয়া ধরিতে গেল। সঙ্গে সঙ্গে দুর্গা ঝাঁপাইয়া বুড়ির কোলে পড়িল। তাহার মুখে হাসি, অথচ চোখে জল। উঠোনে ঝি বউ যাহারা উপস্থিত ছিলেন, অনেকের চোখে জল আসিল। প্রবীণা হরিপালিতের স্ত্রী বলিলেন, নাও ঠাকুরজি, ও তোমার আর জন্মে মেয়ে ছিল, সেই মেয়েই তোমার আবার ফিরে এসছে। বাড়ি আসিলে খোকাকে দেখিয়া তো বুড়ি হাসিয়া কাঁদিয়া সারা হইল। কতদিন পরে ভিটায় আবার চাঁদ উঠিয়াছে। বুড়ি সকালে উঠিয়া মহা খুশিতে ভিতর উঠান ঝাড় দেয়, আগাছার জঙ্গল পরিষ্কার করে। দুর্গার মনে হয় এতদিন আবার সংসারটা যেন ঠিক মতো চলিতেছে। এতদিন যেন কেমন ঠিক ছিল না। দুপুরে আহার করিয়া বুড়ি খিড়কির পিছনে বাঁশবাগানের উপর বসিয়া কঞ্চি কাটে। সেদিকে আর নদীর ধার পর্যন্ত লোকজনের বাস নেই। নদী অবশ্য খুব নিকটে নয়, প্রায় 1 পোয়া পথ। এই সমস্ত শুধু বড় বড় আমবাগান ও ঝুপসি বাঁশবন ও অন্যান্য জঙ্গল। কঞ্চি কাটার সময় দুর্গা আসিয়া কাছে বসে, আবোল তাবোল বকে। ছোট এক বোঝা কাঁটা কঞ্চি জোড়া হইলে দুর্গা সেগুলো বহিয়া বাড়ির মধ্যে রাখিয়া আসে। কঞ্চি কাটিতে কাটিতে মধ্যাহ্নের অলস আমেজে শীতল বাঁশবনের ছায়ায় বুড়ির নানা কথা মনে আসে। সেই কতকাল আগের সব কথা। সেই তিনি বার 3 আসিয়াছিলেন। স্বপ্নের মতো মনে পড়ে। একবার তিনি পুটুলির মধ্যে কি খাবার যেন আনিয়াছিলেন। বিশ্বেশ্বরী তখন 2 বৎসরের। সকলে বলিল, ওলা চিনির ডেলার মতো। ঘটির জলে গুলিয়া সেও একটু খাইয়াছিল। সেই একজন লোক আসিল, পুরনো সেই পেয়ারা গাছটার কাছে ঠিক সন্ধ্যার সময় আসিয়া দাঁড়াইল। শ্বশুরবাড়ির দেশ হইতে আসিয়াছে একখানা চিঠি। চিঠি পড়িবার লোক নাই, তাই গোলক পূর্ব বৎসর মারা গিয়েছে। ব্রজকাকার চণ্ডীমণ্ডপে পাঁশার আড্ডায় সে নিজে পত্তরখানা লইয়া গেল। সেদিনের কথা আজ স্পষ্ট মনে হয়। নজ্যাঠা, মেজ্যাঠা, ব্রজকাকা, ও পাড়ার পতিত রায়ের ভাই যদু রায়, আর ছিল গোলকের সম্বন্ধী ভজহরি। পত্তর পড়িলেন সে জ্যাঠা। অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কে আনলে এ চিঠি ইন্দর? তাহার পর ইন্দর ঠাকুরানকে বাড়ি আসিয়া তখনই হাতের নোয়া ও প্রথম যৌবনের স্বাদের জিনিস বাপ মায়ের দেওয়ার রূপার পৈছে জোড়া খুলিয়া কপালের সিন্দুর মুছিয়া নদীতে স্নান করিয়া আসিতে হইল। কতকালের কথা, সেসব স্বপ্ন হইয়া গিয়াছে। তবু যেন মনে হয় এই তো সেদিনের। নিবারণের কথা মনে হয়। ব্রজকাকার ছেলে নিবারণ, 16 বৎসরের বালক। কি টকটকে গায়ের রং, কি চুল!
এই চণ্ডীমণ্ডপের পোতা জঙ্গলে ঢাকা পড়িয়া আছে। বাসবনের মধ্যে ওই ঘরে সে কঠিন জ্বর রোগে শয্যাগত হইয়া যায় যায় হইয়াও 2-3 দিন রহিল। আহা, বালক সর্বদা জল জল করিত, কিন্তু ঈশান কবিরাজ জল দিতে বারণ করিয়াছিলেন। মৌরীর পুটুলি একটু করিয়া চুষানো হইতেছিল। নিবারণ 4th দিন রাতে মারা গেল। মৃত্যুর একটু আগেও সে সেই জল জল তার মুখে বুলি, তবুও 1 বিন্দু জল তাহার মুখে ঠেকানো হয় নাই। সেই ছেলে মারা যাওয়ার পর 5 দিনের মধ্যে বড় খুড়ির মুখে কেউ জল দেওয়াইতে পারে নাই। 5 দিনের পর ভাসুর রামচাঁদ চক্রবর্তী নিজে ভাতৃবধূর ঘরে গিয়া হাত জোর করিয়া বলিলেন, তুই চলে গেলে আমার কি দশা হবে? এ বুড়ো বয়সে কোথায় যাব মা? বড় খুড়ি বনিয়াদি ধনী ঘরের মেয়ে ছিলেন, জগদ্ধাত্রীর মতো রূপ। অমন রূপসী বধূ এ অঞ্চলে ছিল না। স্বামীর পাদদোক না খাইয়া কখনো জল খান নাই। সেকালের গৃহিণী রন্ধন করিয়া আত্মীয় পরিজনকে খাওয়াইয়া নিজে 3য় প্রহরে সামান্য আহার করিতেন। দান ধ্যানে অন্ন বিতরণে ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। লক্ষ্যে রাধিয়া খাওয়াইতে বড় ভালোবাসিতেন। তাই ভাসুরের কথায় মনের কোমল স্থানে বুঝি ঘা লাগিল। তাহার পর তিনি উঠিয়াছিলেন এবং জল গ্রহণ করিয়াছিলেন বটে, কিন্তু বেশি দিন বাঁচেন নাই। পুত্রের মৃত্যুর 1.5 বছরের মধ্যেই তিনিও পুত্রের অনুসরণ করেন। একটু জল দে মা, এতটুকু দে। জল খেতে নেই। ছি বাবা, কবরেজ মশাই যে বারণ করেছেন, জল খায় না। এতটুকু দে, 1 ঢোক খাই মা, পায়ে পড়ি। দুপুরের পাকপাখালির ডাকে সুদূর 50 বছরের পার হইতে বাঁশের মর্মর শব্দ কানে ভাসিয়া আসে। খুকি বলে, পিতি, তোর ঘুম নেগেছে? আয় শুবি চল। হাতের দাখানা রাখিয়া বুড়ি বলে, ওই দেখো, আবার পোড়া ঝিমুনি ধরেছে। অবেলায় এখন আর শোবো না মা, এগুলো সাঙ্গ করে রাখি। নিয়ে আয় দেখি এই বড় আগালেডা। খোকা প্রায় 10 মাসের হইল। দেখিতে রোগা রোগা গরণ, অসম্ভব রকমের ছোট্ট মুখখানি। নিচের মাড়িতে মাত্র 2খানি দাঁত উঠিয়াছে। কারণে অকারণে যখন তখন সে সেই 2খানি মাত্র দুধে দাঁতলা মাড়ি বাহির করিয়া হাসে। লোকে বলে, বৌমা, তোমার খোকার হাসিটা বায়না করা। খোকাকে একটুখানি ধরাইয়া দিলে আর রক্ষে নাই। আপনা হইতেই পাগলের মতো এত হাসি শুরু করিবে যে তাহার মা বলে, আচ্ছা খোকন, আজ থামো, আজ বড্ড হেসেছ, আবার কালকের জন্য একটু রেখে দাও। মাত্র 2টি কথা সে বলিতে শিখিয়াছে। মনে সুখ থাকিলে সে বলে যে 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 এবং দুধে দাঁত বাহির করিয়া হাসে। মনে দুঃখ হইলে বলে না 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 না, ও বিশ্রী রকমের চিৎকার করিয়া কাঁদিতে শুরু করে। যাহা সামনে পায় তাহারই ওপর এই নতুন দাঁত দুখানির জোর পরখ করিয়া দেখে। মাটির ঢেলা, 1 টুকরো কাঠ, মায়ের আঁচল। দুধ খাওয়াইতে বসিলে এক এক সময় সে হঠাৎ কাঁসার ঝিনুকখানাকে মহা আনন্দে নতুন দাঁত দুখানি দিয়া জোরে কামড়াইয়া ধরে। তাহার মা খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলে, ও কি হারে ও খোকা, ঝিনুকখানাকে কামড়ে ধরলি কেন? ছাড় ছাড়, করিস কি? 2খানা দাঁত তো তোর মোটে সম্বল, ভেঙে গেলে হাসবি কি করে শুনি? খোকা তবুও ছাড়ে না। তাহার মা মুখের ভিতর আঙুল দিয়া অতি কষ্টে ঝিনুকখানাকে ছাড়াইয়া লয়। খুকির উপর সবসময় নির্ভর করিয়া থাকা যায় না বলিয়া রান্নাঘরের দাওয়া খানিকটা উঁচু করিয়া বাঁশের বাখাড়ি দিয়া ঘিরিয়া তাহার মধ্যে খোকাকে বসাইয়া রাখিয়া তাহার মা নিজের ঘরের কাজ করে। খোকা কাটরার মধ্যে শুনানি হওয়া ফৌজদারি মামলার আসামির মতো আটক থাকিয়া কখনো আপন মনে হাসে, অদৃশ্য শ্রোতাগণের নিকট দুর্বোধ্য ভাষায় কি যেন বকে। কখনো বাখারির বেড়া ধরিয়া বাঁশবাগানের দিকে চাহিয়া থাকে। তাহার মা ঘাট হইতে স্নান করিয়া আসিলে মায়ের ভিজা কাপড়ের শব্দ পাইতেই খোকা খেলা হইতে মুখ তুলিয়া এদিক ওদিক চাহিতে থাকে। ও মাকে দেখতে পাইয়া এক মুখ হাসিয়া বাখারির বেড়া ধরিয়া উঠিয়া দাঁড়ায়। তার মা বলে, এ কি উমা, এই কাজল পরিয়ে মুখে মুখ মুছিয়ে দিলে গেলাম যে?
একেবারে হাড়ি চাচা পাখি সেজে বসে আছি। দেখি, এদিকে আয়। জোর করিয়া নাক মুখ রগড়াইয়া কাজল উঠাইতে গিয়া খোকার রাঙা মুখ একেবারে সিঁদুর হইয়া যায়। মহা আপত্তি করিয়া রাগের সহিত বলে, যে 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 কিন্তু তাহার মা শোনে না। ইহার পর মায়ের হাতে গামছা দেখিলেই খোকা খলখল করিয়া হামাগুড়ি দিয়া এদিকে ছুটিয়া পালাইতে যায়। এক একদিন ঘাট হইতে আসিয়া সর্বজয়া বলে, খোকন বলে টু, দোলো তো খোকা, দোলে দোলে খোকন দোলে। খোকা অমনি বসিয়া পড়িয়া সামনে পিছনে বেজায় দুলিতে থাকে ও মনের সুখে ছোট্ট হাত দুটি নাড়িয়া গান ধরে, যে 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 এই, যে 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 যে। আর মা বলে, আচ্ছা থামো, আর দুলো না খোকা, হয়েছে হয়েছে, খুব হয়েছে। কখনো কখনো কাজ করিতে করিতে সর্বজয়া কান পাতিয়া শুনিত খোকার বেড়ার ভিতর হইতে কোনো শব্দ আসিতেছে না, যেন সে চুপ করিয়া গিয়াছে। তাহার বুক ধরাস করিয়া উঠিত, শেয়ালে নিয়ে গেল না তো। সে ছুটিয়া আসিয়া দেখিত খোকা সাজিয়ে উপুর করা একরাশ চাঁপা ফুলের মতো মাটির ওপর বেকায়দায় ছোট্ট হাতখানি রাখিয়া কখন ঘুমাইয়া পড়িয়াছে। চারদিক হইতে নালসে পিঁপড়ে, মাছি ও সুরসুরি পিঁপড়ের দল মহা লোভে ছুটিয়া আসিতেছে। খোকা পাতলা পাতলা রাঙা ঠোঁট দুটো ঘুমের ঘোরে যেন একটু একটু কাঁপিতেছে। ঘুমের ঘোরে সে যেন মাঝে মাঝে ঢোক গিলিয়া জোরে জোরে নিঃশ্বাস ফেলিতেছে, যেন জাগিয়া উঠিল। আবার তখনই এমন ঘুমাইয়া পড়িতেছে যে নিঃশ্বাসের শব্দটিও পাওয়া যাইতেছে না। সকাল হইতে সন্ধ্যা ও সন্ধ্যা হইতে অনেক রাত্রি পর্যন্ত তাহাদের বাঁশবাগানের ধারে নির্জন বাড়িখানি 10 মাসের শিশুর অর্থহীন আনন্দগীত ও অবোধ কল্লহাস্য মুখরিত থাকে। মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে। যুগে যুগে মায়ের গৌরব গাথা তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত। কিন্তু শিশু যা মাকে দেয় তাই কি কম? সে নিঃস্ব আসে বটে, কিন্তু তার মন কাড়িয়া লওয়া হাসি, শৈশব তারল্য, চাঁদ ছানিয়া গড়া মুখ, আধো আধো আবল তাবল বকুনির দাম কে দেয়? ওই তার ঐশ্বর্য। ওরই বদলে সে সেবা নেয়, রিক্ত হাতে ভিক্ষুকের মতো নেয় না। এক একদিন যখন হরিহর বাজারের হিসাব কি নিজের লেখা লইয়া ব্যস্ত আছে, সর্বজয়া ছেলেকে লইয়া গিয়া বলে, ওগো, ছেলেটাকে একটু ধরো না। মেয়েটা কোথায় বেরিয়েছে, ঠাকুরজি গিয়েছে ঘাটে, ধরো দেখি একটু। আমি নাইব, না ছেলে ঘাড়ে করে বসে থাকলেই হবে? হরিহর তখন বলে, ওসব গোলমাল এখন এখানে নিয়ে এসো না, আমি বড় ব্যস্ত। সর্বজয়া রাগিয়া ছেলেকে ফেলিয়া রাখিয়া চলিয়া যায়। হরিহর হিসাবপত্র লিখিতে লিখিতে হঠাৎ দেখে ছেলে তার চটি জুতার পাটিটা মুখে দিয়া চিবাইতেছে। হরিহর জুতাখানা করিয়া লইয়া বলে, আহ, দেখো দেখি, বাঁধিয়ে গেল এক কাণ্ড। আছি একটা কাজ নিয়ে। হঠাৎ একটা চড়ুই পাখি আসিয়া রোয়াকের ধারে বসে। খোকা বাবার মুখের দিকে চাহিয়া অবাক হইয়া সেদিকে দেখাইয়া হাত নাড়িয়া বলে, যে 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 যে। হরিহরের বিরক্তি দূর হইয়া গিয়া ভারী মমতা হয়। অনেকদিন আগের এক রাত্রির কথা মনে পড়ে। নতুন পশ্চিম হইতে আসিয়া সেদিন সে গ্রামের সকলের পরামর্শে শ্বশুরবাড়িতে স্ত্রীকে আনিতে গিয়াছিল। দুপুরের পর শ্বশুরবাড়ির গ্রামের ঘাটে নৌকা পৌঁছিল। বিবাহের পর একটিবার মাত্র সেখানে আসিয়াছিল। পথঘাট মনে ছিল না। লোককে জিজ্ঞাসা করিয়া সে শ্বশুরবাড়ির সম্মুখে উপস্থিত হইল। তাহার ডাকাডাকিতে একটি গৌরাঙ্গী ছিপছিপে চেহারার তরুণী কে ডাকিতেছে দেখিবার জন্য বাহিরের দরজায় দাঁড়াইল, এবং তাহার সহিত চোখাচোখি হওয়াতে সেখান হইতে চট করিয়া সরিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল। হরিহর ভাবিতে লাগিল, মেয়েটি কে? তাহার স্ত্রী নয় তো? সে কি এত বড় হইয়াছে? রাত্রিতে সন্ধান মিলিল। সর্বজয়া দারিদ্র হইতে রক্ষিত তাহার মায়ের একখানা লাল পাড় মটকা শাড়ি পরিয়া অনেক রাত্রে ঘরে আসিল। হরিহর চাহিয়া দেখিয়া বিস্মিত হইল। 10 বৎসর আগেকার যে বালিকা পত্নীর কিছুই আর এই সুন্দরী তরুণীতে নাই। কে যেন ভাঙিয়া নতুন করিয়া গড়িয়াছে। মুখের সে কচি ভাবটুকু আর নাই বটে, কিন্তু
তাহার স্থানে সে সৌন্দর্য ফুটিয়াছে, তাহা যে খুব সুলভ নহে হরিহরের সেটুকু বুঝিতে দেরি হল না। হাত পায়ের গড়ন, গতিভঙ্গি সবই নিখুঁত ও নতুন। ঘরে ঢুকিয়া সর্বজয়া প্রথমটা থতমত খাইয়া গেল। যদিও সে বড় হইয়াছে, এ পর্যন্ত স্বামীর সহিত দেখা একরূপ ঘটে নাই বলিলেই চলে। নববিবাহিতার সে লজ্জাটুকু তাহাকে যেন নতুন করিয়া পাইয়া বসিল। হরিহরি প্রথমে কথা কহিল। স্ত্রীর ডান হাতখানা নিজের হাতের মধ্যে লইয়া বিছানায় বসাইয়া বলিল। সর্বজয়া মৃদু হাসিল, লজ্জাটা যেন কিছুটা কাটিয়া গেল। বলিল, এতদিন পরে বুঝি মনে পড়ল? আচ্ছা, কি বলে এতদিন ডুব মেরেছিলে? পরে সে হাসিয়া বলিল, কেন, কি দোষ করেছিলাম বলো তো? স্ত্রীর কথাবার্তায় আজ পাড়াগাঁয়ের টান ও ভঙ্গিটুকু হরিহরের নতুন ও ভারী মিষ্টি বলিয়া মনে হইল। পরে সে লক্ষ্য করিয়া দেখিল, স্ত্রীর হাতে কেবল গাছ কয়েক কর ও কাঁচের চুড়ি ছাড়া অন্য কোনো গহনা নাই। গরিব ঘরের মেয়ে, দিবার কেহ নাই। এতদিন খবর না লইয়া ভারী অন্যায় করিয়াছে সে। সর্বজয়া চাহিয়া স্বামীকে দেখিতেছিল। আজ সারাদিন সে ৪-৫ বার আড়াল হইতে উঁকি মারিয়া দেখিয়াছে। স্বাস্থ্যময় যৌবন হরিহরের সুগঠিত শরীরের প্রতি অঙ্গে যে বীরের ভঙ্গি আনিয়া দিয়েছে, তাহা বাংলাদেশের পল্লীতে সচরাচর চোখে পড়ে না। বাপ মায়ের কথাবার্তায় আজ সে শুনিয়াছে, তাহার স্বামী পশ্চিম হইতে নাকি খুব লেখাপড়া শিখিয়া আসিয়াছে। টাকা কড়ির দিক হইতেও ২ পয়সা না আনিয়াছে এমন নয়। এতদিনে তাহার দুঃখ বুঝিল। ভগবান বোধহয় এতদিনে মুখ তুলিয়া চাহিয়াছেন। সকলেই বলিত, স্বামী তাহার সন্ন্যাসী হইয়া গিয়াছে, আর কখনো ফিরিবে না। মনে প্রাণে একথা বিশ্বাস না করিলেও স্বামীর পুনরাগমন এতকাল তাহার কাছে দুরাশার মতোই ঠেকিয়াছে। কত রাত্রি দুশ্চিন্তায় জাগিয়া কাটাইয়াছে। গ্রামের বিবাহ উপনয়নের উৎসবে ভালো করিয়া যোগ দিতে পর্যন্ত পারে নাই। সকলেই আহা বলে, গায়ে পড়িয়া সহানুভূতি জানায়। অভিমানে তাহার চোখে জল আসিত। অনাবিল যৌবনের সোনালী কল্পনা এতদিন শুধু আড়ালে আবডালে নির্জন রাত্রিতে চোখের জলে ঝরিয়া পড়িয়াছে। কাহারও কাছে মুখ ফুটিয়া প্রকাশ করে নাই। কিন্তু বসিয়া বসিয়া কতদিন ভাবিত, এই তো সংসারের অবস্থা। যদি সত্য সত্যই স্বামী ফিরিয়া না আসে, তবে বাপ মায়ের মৃত্যুর পরে কোথায় দাঁড়াইবে? কে আশ্রয় দিবে? এতদিনে কিনারা মিলিল। হরিহর হাসিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, আমাকে যখন তুমি ওবেলা দরজার বাইরে দেখলে, তখন চিনতে পেরেছিলে? সত্যি কথা বলো কিন্তু। সর্বজয়া হাসিয়া বলিল, না, তা চিনব না কেন? প্রথমটা ঠিক বুঝতে পারিনি, তারপর তক্ষুনি আন্দাজে ঠিক ধরেছি। আন্দাজে নয় গো, আন্দাজে নয়, সত্যি সত্যি। দেখলে না, তক্ষুনি মাথায় কাপড় দিয়ে বাড়ির মধ্যে ঢুকলাম। তারপর একটু চুপ করিয়া থাকিয়া আবার জিজ্ঞাসা করিল, আচ্ছা, তুমি বলো তো, আমায় চিনতে পেরেছিলে? বলো তো গা ছুঁয়ে। নানা কেজো অকেজো কথাবার্তায় রাত বাড়িতে লাগিল। পরলোকগত দাদার কথা উঠিতে সর্বজয়ার চোখের জল আর বাদ মানে না। হরিহর জিজ্ঞাসা করিল, বিনার বিয়ে কোথায় হলো? ছোট শালীর নাম জানিত না, আজই শ্বশুরের মুখে শুনিয়াছে। তাহার বিয়ে হলো কুড়ুলের বিনোদপুর, ওই যে বড় গাং, কি বলে মধুমতি, সেই মধুমতির ধারে। একটা প্রশ্ন বারবার সর্বজয়ার মনে আসিতে লাগিল, স্বামী তাহাকে লইয়া যাইবে তো, না দেখাশোনা করিয়া আবার চলিয়া যাইবে সেই কাশী গয়া? এই বলি বলি করিয়াও মুখ ফুটিয়া সে কথাটা কিন্তু কোনরূপেই জিজ্ঞাসা করিতে পারিল না। তাহার মনের ভিতর কে যেন বিদ্রোহ ঘোষণা করিয়া বলিল, না নিয়ে যাকগে, আবার তা নিয়ে বলা কেন এত ছোট হতে যাওয়া? হরিহর সমস্যার সমাধান নিজ হইতেই করিল। বলিল, কাল চলো তোমাকে বাড়ি নিয়ে যাই নিশ্চিন্দিপুরে। সর্বজয়ার বুকে ধরাস করিয়া যেন ঢেকির পাড় পড়িল। সামলাইয়া মুখে বলিল, কালই কেন? একদিন পরে এলে 2 দিন থাকো না কেন? বাবা মা কি তোমায় এক্ষুনি ছেড়ে দেবেন? পরশু আবার আমার বকুল ফুলের বাড়ি তোমায় নেমন্তন্ন করে গিয়েছে। কে তোমার বকুল ফুল? এই গায়েই বাড়ি, এ পাড়ায়, আবার ও পাড়াতে বিয়ে হয়েছে। পরে সে আবার হাসিয়া বলিল, কাল সকালে তোমাকে দেখতে আসবে বলেছে যে। কথাবার্তার স্রোত একইভাবে চলিল।
রাত্রি গভীর হইল। বাড়ির ধারেই সজনে গাছে রাত জাগা পাখি অদ্ভুত রব করিয়া ডাকিতেছিল। হরিহরের মনে হইল বাংলার এই নিভৃত পল্লী প্রান্তের বাঁশবনের ছায়ায় একখানি স্নেহব্যগ্র গৃহকোণ যখন তাহার আগমনের আশায় মাসের পর মাস, বৎসরের পর বৎসর অভ্যর্থনা শয্যা সাজাইয়া প্রতীক্ষা করিয়াছে, কিসের সন্ধানেই সে তখন পশ্চিমের অনুর্বর অপরিচিত মরু পাহাড়ের ফাঁকে ফাঁকে গৃহহীন নিরাশ্রয়ের ন্যায় ঘুরিয়া মরিতেছিল। রাতজাগা পাখিটা একঘেয়ে ডাকিতেছিল। বাহিরের জ্যোৎস্না ক্রমে ক্রমে ম্লান হইয়া আসিতেছে। এক হিসেবে এই রাত্রি তাহার কাছে বড় রহস্যময় ঠেকিতেছিল। সম্মুখে তাহাদের নবজীবনের যে পথ বিস্তীর্ণ ভবিষ্যতে চলিয়া গেছে, আজ রাত্রিটা তাহার শুরু। কে জানে সে জীবন কেমন হইবে? কে জানে জীবনলক্ষ্মী কোন সাজি সাজাইয়া রাখিয়াছেন তাহাদের সে অনির্দিষ্ট ভবিষ্যতের পাথেয় রূপে? দুজনেরই মনে বোধ হয় অনেকটা অস্পষ্ট রূপে একই ভাব জাগিতেছিল। দুজনেই চুপ করিয়া জালনার বাহিরের ফাঁকে জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া রহিল। তখন কোথায় ছিল এই শিশুর পাত্তা? ইন্দির ঠাকুরন ফিরিয়া আসিয়াছে 6-7 মাস হইল। সর্বজয়া কিন্তু ইহার মধ্যে একদিনও বুড়ির সঙ্গে ভালো করিয়া কথা কহে নাই। আজকাল তাহার আরও মনে হয় যে বুড়ি ডাইনি সাতকুল খাগিটাকে তাহার মেয়ে যেন তাহার চেয়েও ভালোবাসে। হিংসা তো হয়ই, রাগও হয়। পেটের মেয়েকে পর করিয়া দিতেছে। দুবেলা কথায় কথায় বুড়িকে সময় থাকিতে পথ দেখিবার উপদেশ ইঙ্গিতে জানাইয়া দেয়। সে পথ কোন দিকে জ্ঞান হইয়া অবধি পর্যন্ত 70 বছরের মধ্যে বুড়ি তাহার সন্ধান পায় নাই। এতকাল পরে তাহার কোথায় আর মিলিবে ভাবিয়াই সে ঠাহর পায় না। বর্ষার শেষ দিকে বুড়ি অবশেষে এক যুক্তি ঠাউরাইল। 6 ক্রোশ দূরে ভাণ্ডারহাটিতে তাহার জামাই বাড়ি। তাহার জামাই চন্দ্র মজুমদার বাঁচিয়া আছেন। জামাইয়ের অবস্থা বেশ ভালো, সম্পন্ন গৃহস্থ। অবশ্য মেয়ে মারা যাবার সঙ্গে সঙ্গেই জামাইয়ের সঙ্গে সম্পর্ক উঠিয়া গিয়াছে। আজ 35-36 বছর আগেকার কথা। তাহার পর আর কখনো দেখাশোনা বা খবরাখবরের লেনদেন হয় নাই। তবুও যদি সেখানে যাওয়া যায়, জামাই একটু আশ্রয় দিতে কি গড়রাজি হইবে? সন্ধ্যার পূর্বে ভাণ্ডারহাটি গ্রামে ঢুকিয়া একখানা বড় চণ্ডীমণ্ডপের সম্মুখে গাড়োয়ান গাড়ি দাঁড় করাইল। গাড়োয়ানের ডাকে হাঁকে একজন 24-25 বৎসরের যুবক আসিয়া বলিল, কোথাকার গাড়ি? তাহার পিছনে পিছনে একজন বৃদ্ধ বাড়ির ভেতর হইতে জিজ্ঞাসা করিতে বাহির হইয়া আসিল, কে রাধু? জিজ্ঞাসা করো কোত্থেকে আসছেন? বুড়ি চিনিল, কিন্তু অবাক হইয়া রহিল। এই সেই তাহার জামাই চন্দর। 40 বৎসর পূর্বের সে সবল দোহারা গরণ সুচেহারা ছেলেটির সঙ্গে এই পক্ককেশ প্রবীণ ব্যক্তির মনে মনে তুলনা করিয়া সে যেন হাঁপাইয়া উঠিল। পরক্ষণেই কেমন এক বিভিন্ন ভাবের সংমিশ্রণে উৎপন্ন না হাসি না দুঃখ গোছের মনের ভাবে সে বিহবলের মতো ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল। অনেকদিন পরে মেয়ের নাম ধরিয়া কাঁদিল। বিস্ময়ে বিমূঢ় চন্দ্র মজুমদার প্রথমটা আকাশ পাতাল হাতড়াইতেছিলেন। পরে ব্যাপারটা বুঝিলেন ও আসিয়া শাশুড়ির পায়ের ধুলা লইয়া প্রণাম করিলেন। একটু সামলাইয়া বুড়ি মাথায় কাপড় তুলিয়া দিয়া ভাঙা গলায় বলিল, তোমার কাছে এইছি বাবাজি এতদিন পরে, একটুখানি আচ্ছয়ের জন্যই। আর কটা দিনই বা বাঁচব, কেউ নেই আর ত্রিভুবনে। এই বয়সে দুটো ভাত কাপড়ের জন্যই। মজুমদার মশাইয়ের বড় ছেলেকে গাড়ির দ্রব্যাদি নামাইতে বলিলেন ও ছেলের সঙ্গে শাশুড়িকে বাড়ির মধ্যে পাঠাইয়া দিলেন। দ্বিতীয় পক্ষের বিধবা মেয়ে ও বড় পুত্রবধূ সংসারের গৃহিণী। আরও 3টি পুত্রবধূ আছে, নাতি নাতনিও 3-4টি। তালগাছের গুড়ির খুঁটি ও আড় বাঁধা প্রকাণ্ড প্রকাণ্ড 2খানা দাওয়া, উঁচু 8চালা ঘর, জিনিসপত্র সিন্দুক তরঙ্গে বোঝাই, পা ফেলিবার স্থানাভাব। মজুমদার মহাশয়ের বিধবা মেয়েটির নাম হৈমবতী। খুব ভালো মেয়ে। সে নিজের হাতে
ফল কাটিয়া জল খাবার সাজাইয়া অত্যন্ত আপ্যায়িত করিয়া কাছে বসাইয়া খাওয়াইল। এ কথা ও কথা জিজ্ঞাসা করিতে লাগিল। বলিল, দিদিমা, আমায় কখনো দেখেননি না? কখনো তো এইদিকে পায়ের ধুলা দেননি এর আগে। আখ কেটে দেবো দিদিমা, দাঁত আছে? পাশের রান্নাঘরের ছেলেমেয়েরা সন্ধেবেলা ভাত খাইতে বসিয়া হইচই করিতেছে। একজন চেঁচাইয়া বলিতেছে, ওমা দেখো, উমি সব ডালটুকু আমার পাতে দিচ্ছে। পুত্রবধূ চেঁচাইতেছে, ওর কাছে খেতে বসিস কেন? রোজ না বলছি আলাদা বসবি? এই উমি, বড্ড বার হয়েছে না? কিন্তু 10-12 দিন কাটিয়া গেল। বুড়ির সব কেমন নতুন নতুন ঠেকিতে লাগিল। তেমন স্বস্তি পাওয়া যায় না। নতুন ধরনের ঘরদোর, নতুন পথঘাট, নতুন ভাবের গৃহস্থালী। কেমন যেন মনে হয় এ ঠিক তাহার নিজের নয়, সব পর। প্রতিদিন সন্ধ্যার সময় মনে পড়িত নিরিবিলি দাওয়া আর খুকি খোকার মুখ। দিন কুড়িক পরে বুড়ি যাইবার জন্য ছটফট করিতে লাগিল। এখানে আর মন টেকে না। কর্তার প্রথম পক্ষের শাশুড়ির এ আকস্মিক আবির্ভাব ও তাহার মতলব শুনিয়া বাড়ির বড় বধূ প্রথম হইতেই সন্তুষ্ট ছিলেন না। অন্তর্ধানে খুশি ছাড়া অখুশি হইলেন না। চন্দ্র মজুমদারের ইচ্ছে কী ছিল ভগবান জানেন, কিন্তু বড় ছেলে ও বড় বধূর ভয় কিছু বলিতে পারিলেন না। অনেকদিন পরে আবার নিজের ঘরের দাওয়ায় দুর্গাকে কাছে লইয়া, খোকাকে কাছে লইয়া বসিয়া জ্যোৎস্না ঝরা নারিকেল শাখার মৃদু কম্পন দেখিতে দেখিতে সুখে বুড়ির ঘুমের আমেজ আসে। খুকি প্রথমে ভারী অভিমান করিয়াছিল, কথা কহিবে না, কাছে আসিবে না। নানা কথায় সান্ত্বনা দিবার পর আজকাল ভাব হইয়াছে। বুড়ি ভাইজির মাথায় আদর করিয়া হাত বুলাইয়া বলে, বেশ লাল একজোড়া ঢেরি ঝুমকো হয়তো দিব্যি মানায় না। আজকাল কি উঠেছে, ওগুলোকে বলে কি ছাই। শীতকাল আসিল। বুড়ি ওপাড়ার গাঙ্গুলি বাড়ি গিয়া বুড়া রামনাথ গাঙ্গুলি মহাশয়ের কাছে বলিল, ও রাম, জাড় পড়ল বড্ড আবার। তা গায়ে একখানা বস্ত্র এমন নেই যে সকালে সন্ধে একটু মুড়ি সুড়ি দিয়ে বসি। তা আমায় যদি একখানা। রাম গাঙ্গুলি বলিলে, আচ্ছা দিদি, একদিন এসো। এ মাসটার আর হবে না, ও মাসে বরং দেখব। বহুদিন যাবৎ হাঁটাহাঁটি ঘোরাফেরার পরে একদিন কুষ্টিয়ার রাঙা ছিটের সুতি চাদর একখানা বাহির করিয়া হাতে দিয়া বলিলেন, এই নাও দিদি, ভারী গরম জিনিস, 9.5 আনা দাম। এর চেয়ে ভালো জিনিস আর নবাবগঞ্জে পাওয়া যায় না। বুধবার এনে রেখেছি, দেখো না খুলে। বুড়ির তখনও যেন বিশ্বাস হইতেছিল না। আহ্লাদে একগাল হাসিয়া সে সেখানাকে খুলিয়া গায়ে জড়াইয়া বলিল, দিব্যি। কেমন ওম? মোটা সোটা দিব্যি কাপড়। আহ দাদা, বেঁচে থাকো, বেঁচে থাকো। কানাই বালাই বেঁচে থাকুক, অক্ষয় প্রমাই হোক। কাঙাল গরিবকে কেউ দেয় না। ওই অন্নদার কাছে একখানা গায়ের কাপড় চাচ্ছি আজ 3 বছর থেকে। দেব দেব বলে তা দিলে না। শখটা মিটিয়েই নি, কদিনই বা আর। সর্বজয়াকে আহ্লাদ করিয়া দেখাতেই সে বলিল, দেখো ঠাকুরজি, এ বাড়ি থেকে যে তুমি সাধ্যর মেঘে বেরাবে তা হবে না, স্পষ্ট বলে দিচ্ছি। ভিক্ষে মাগতে হয়, আলাদা বন্দোবস্ত করো। বুড়ি সে কথা হজম করিয়া লইল। এরূপ অনেক কথাই তাহাকে দিনের মধ্যে 10 বার হজম করিতে হয়। সেকালের ছড়াটা সে এখনো ভোলে নাই। লাথি ঝাঁটা পায়ের তল, ভাত পাথরটা বুকের বল। দুর্গা ভারী খুশি হইয়া বলে, কপয়সা দাম পিতিমা, কেমন নাঙা। আশ্বাসের সুরে পিসি বলে, আমি মরে গেলে তোকে দিয়ে যাব, তুই গায়ে দিস বড় হলে। নতুন চাদরের সোদা সোদা মাড়ের গন্ধটা বুড়ির কাছে ভারী উপাদেয়, ভারী শৌখিন বলিয়া মনে হয়। সকালে চাদরখানা গায়ে জড়াইয়া ঝাঁট দিবার সময় মাঝে মাঝে নিজের দিকে চাহিয়া দেখে। নিষ্প্রয়োজনের ঘাটের পথে দাঁড়াইয়া থাকে। পথ চলতি নিরীহ ঝিবুকে ডাকিয়া বলে,
কে যায়? রাজির মা? এত বেলা যে? ভূমিকা আর বেশি দূর না করিয়া একটু হাসিয়া নিজের গায়ের দিকে চাহিয়া বলে, এই গায়ের কাপড়খানা এবার ওপাড়ার রামচাঁদ 9.5 আনা দাম দিয়ে কিনে নিয়েছে। দু একটা দুষ্টু মেয়ে বলে, ঠাকুমাকে রাজ কাপড়ে যা মানিছে, ঠাকুমা বুঝি বিয়ে? ওপাড়ার দাসী ঠাকুরন আসিয়া হাসি মুখে বলিল, পয়সার জন্যই এইছিলাম বউ। ইন্দির পিসি কাল আমার কাছে একটা নোনা নিয়ে এলো, বললে কাল দাম দিয়ে চেয়ে নিয়ে এসো। সর্বজয়া ঘরের কাজকর্ম করিতেছিল, অবাক হইয়া বলিল, নোনা কিনে এনেছে তোমার কাছ থেকে? দাস ঠাকুরান ঘোর ব্যবসাদার মানুষ, সামান্য তেঁতুল আমড়া হইতে একগাছি শাক পর্যন্ত পয়সা না লইয়া কাহাকেও দেয় না। দাসীর অমায়িক ভাব অন্তর্হিত হইয়া গেল। বলিল, এনেছে কিনা জিজ্ঞেস করো না তোমার ননদকে। সকালবেলা কি মিথ্যে কথা বলতে এলাম 2 পয়সার জন্য? 4 পয়সা কমে আমি দেব না। বললে বুড়ো মানুষ, খাবার ইচ্ছে হয়েছে, তা যাক 2 পয়সাতেই। রাগে সর্বজয়ার মুখ দিয়া কথা বাহির হইল না। নোনার মতো ফল, যাহা কিনা এত অপর্যাপ্ত, বনে জঙ্গলে যে গরু বাছরের পর্যন্ত খাইয়া অরুচি হইয়া যায়, তাহা আবার পয়সা দিয়া কিনিয়া খাইবার লোক যে পাড়াগায় আছে, তাহা সর্বজয়ার ধারণায় আসে না। ঠিক ওই সময় ইন্দির বুড়ি কোথা হইতে আসিয়া উপস্থিত হইল। সর্বজয়া তাহার উপর যেন ঝাঁপাইয়া পড়িয়া বলিল, বলি, হ্যাঁ গা, 3 কাল গিয়েছে, 1 কালে তো ঠেকেছ। যার বসে খাই তার পয়সার তো একটু দুঃখ দরদ করে চলতে হয় নাকি? নোনা গিয়েছ কিনতে? কোথা থেকে তোমায় বসিয়ে আজ নোনা কাল দানা খাওয়াবো? শখের পয়সা নিজে থেকে নিয়ে দাও গে যাও, পরের ওপর দিয়ে শখ করতে লজ্জা হয় না? বুড়ির মুখ শুকাইয়া গিয়াছিল, একটুখানি হাসি আনিবার চেষ্টা করিয়া বলিল, তা দে বউ, পাকা নোনাটা তা ভাবলাম নিই খেয়ে, কটা দিনই বা বাঁচবো, তা দিয়ে দে 2 পয়সা। সর্বজয়া চতুর্গুণ চিৎকার করিয়া বলিল, বড় সস্তা পয়সা দেখছো কিনা? নিজের ঘটিবাটি আছে, বিক্রি করে দাও গে পয়সা। পরে সে ঘড়া লইয়া খিড়কি দুয়ার দিয়া ঘাটের পথে বাহির হইয়া গেল। দাসী খানিকটা দাঁড়িয়ে থাকিয়া বলিল, আমার নাকে খত, কানে খত, জিনিস বিচে এমন হয়রান তো কখনো হয়নি। তোমারও বলছি ইন্দির পিসি, নিজের পয়সায় যদি না ছিল তবে তোমার কাল নোনাটা আনা ভুল হয়েছে। ওরকম ধারে জিনিসপত্র আর এনো না। তা তোমাদের ঝগড়া তোমরা করো, আমি গরিব লোক, ওবেলা আসবো। আমার পয়সা 2 বাপু ফেলে দিও। দাসীর পিছু পিছু খুকি বাইরের উঠান পর্যন্ত আসিল। বলিতে বলিতে আসিল, পিসিমা বুড়ো মানুষ, একটা নোনা এনেছে, তা বুঝি বকে? খেতে ইচ্ছে হয় না? হ্যাঁ দাসী পিসি, বেশ নোনা, আমায় 8 কাল দিয়েছে পিসি। তোমার বাড়ি বুঝি গাছ আছে পিসি? পরে সে ডাকিয়া কহিল, শোনো না দাসী পিসি, আমি 1 পয়সা দেব এখন, পুতুলের বাক্সে আছে। মা ঘরে চাবি দিয়ে ঘাটে গেল, এলে নুকিয়ে দেব এখন। মাকে বলো না যেন পিসি। দুপুরের কিছু পূর্বে ইন্দির বুড়ি বাড়ি হইতে বাহির হইয়া যাইতেছে। বাঁ হাতে ছোট একটা ময়লা কাপড়ের পুটুলি, ডান হাতে পিতলের চাদরের ঘটিটা ঝুলানো, বগলে একটা পুরনো মাদুর, মাদুরের পাড় ছিঁড়িয়া কাঠিগুলি ঝুলিতেছে। খুকি বলিল, ও পিসি যাস নে, ও পিসি, ও পিসি কোথায় যাবি? পরে সে ছুটে আসিয়া মাদুরের পিছনটা টানিয়া ধরিল। তুই চলে গেলে আমি কাঁদবো পিসি। সর্বজয়া ঘরের দাওয়া হইতে বলিল, তা যাবে যাও, গেরস্থের অকল্যাণ করে যাওয়া কেন? ছেলেপুলে নিয়ে ঘর করি, এতকাল জার খেলে তার একটা মঙ্গল তো দেখতে হয়। অনাথ সময় না খেয়ে চলে গিয়ে তারপর গৃহস্থের একটা অকল্যাণ বাদুক, এই তোমার ইচ্ছে তো? এইরকম
কুচুক করে মন না হলে কি আর এই দশা হয়? বুড়ি ফিরিল না। খুকি কাঁদিতে কাঁদিতে অনেক দূর পর্যন্ত সঙ্গে সঙ্গে গেল। বুড়ি গিয়া গ্রামের ওপাড়ার নবীন ঘোষালের বাড়ি উঠিল। নবীন ঘোষালের বউ সব শুনিয়া গালে হাত দিয়া বলিল, ও মা, এমন তো কখনো শুনিনি হাগা বুড়ি। তা থাকো তুমি, এইখানেই থাকো। মাস দুই সেখানে থাকার পর বুড়ি সেখান হইতে বাহির হইয়া 3 কড়ি ঘোষালের বাড়ি ও তথা হইতে পূর্ণ চক্রবর্তীর বাড়ি আশ্রয় লইল। প্রত্যেক বাড়িতেই প্রথম আপ্যায়নের হৃদ্যতাটুকু কিছুদিন পর উবিয়া যাওয়ার পরে বাড়ির লোকের নানা রকমের বিরক্তি প্রকাশ করিত, পরামর্শ দিত ঝগড়া মিটাইয়া ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইতে। বুড়ি আরো 2-1 বাড়ি ফিরিল। সবসময়ই তাহার ভরসা ছিল বাড়ি হইতে আর কেহ না হয়, অন্তত হরিহর ডাকাইয়া পাঠিবে। কিন্তু 3 মাস হইয়া গেল, কেহই আগ্রহ করিয়া ডাকিতে আসিল না। দুর্গাও আসে নাই। বুড়ি জানে ওপাড়া হইতে এপাড়া অনেক দূরে, ছোট মেয়ে এত দূর আসিতে পারে না। সে আশায় আশায় ওপাড়ায় 2-1 বার গেল, খুকির সঙ্গে দেখা হইল না। 12 মাস লোকের বাড়ি আশ্রয় হয় না। পূব পাড়ার চিনতে গয়লানির চালা ঘরখানা পড়িয়া ছিল। মাস 2 পরে সকলে মিলিয়া সেই ঘরখানি বুড়ির জন্য ঠিক করিয়া দিল এবং ঠিক করিল পাড়া হইতে সকলে কিছু কিছু সাহায্য করিবে। ঘরখানা নিতান্ত ছোট, ছিটে বেড়ার দেওয়াল, পাড়া হইতে দূরে একটা বাঁশবনের মধ্যে। লোকের মুখে শুনিত সর্বজয় নাকি বলিয়াছে, তেজ দেখুক 5 জনে, এবারই আর না। আমার বাচ্চাদের মুখের দিকে যে তাকায়নি তাকে আর আমাদের দৌড়ে মাথা গোলাতে হবে না, ভাগারে পড়ে মরুক গিয়ে। যাহাদের সাহায্য করিবার কথা ছিল তাহারা প্রথম দিন কত খুব উৎসাহের সঙ্গে যোগাইল, ক্রমে কিন্তু তাহাদের আগ্রহ কমিয়া গেল। বুড়ি ভাবে, কেন সেদিন অত রাগ করে চলে এলাম? বউ বারণ করলে, খুকি কত কাঁদলে, হাত ধরে টানাটানি করলে। নিজের ওপর অত্যন্ত দুঃখে চোখের জল 2 তোবড়ানো গাল বাহিয়া ভাসিয়া পড়ায়। বলে, শেষকালটা এত দুঃখ ছিল অদৃষ্টে, আজ যদি মেয়েটাও থাকতো। চৈত্র মাসের সংক্রান্তি, সারাদিন বড় রৌদ্রের তেজ ছিল। সন্ধ্যার সময় একটু একটু বাতাস বহিতেছে। গোসাই পাড়ায় চরকের ঢাক এখনো বাজিতেছে। মেলা এখনো শেষ হয় নাই। রৌদ্রে এ বাড়ি ও বাড়ি ঘুরিয়া ও দুর্ভাবনায় বুড়ির রোজ সন্ধ্যার পরে একটু একটু জ্বর হয়। সে মাদুর পাতিয়া দাওয়ায় চুপ করিয়া শুইয়া আছে। মাথার কাছে মাটির ভাঁড়ে জল। পিতলের চাদরের ঘটিটা ইতিমধ্যে 4 আনায় বাধা দিয়া চাল কেনা হইয়াছে। জ্বরের তৃষ্ণায় মাঝে মাঝে একটু একটু জল মাটির ভাঁড় হইতে কাহিতেছে। পিসিমা, বুড়ি কাঁথা ফেলিয়া লাফাইয়া উঠিল। দাওয়ার পৈঠায় খুকি উঠিতেছে। পিছনে তাহাদের পাড়ার বেহারি চক্রবর্তীর মেয়ে রাজি। খুকির পরনে ফর্সা কাপড়, আঁচলের প্রান্তে কি সব পোটলা পুটলি বাঁধা। বুড়ির মুখ দিয়া বেশি কথা বাহির হইল না। প্রবল আগ্রহে সে শীর্ণ হাত বাড়াইয়া তাহাকে জ্বরতপ্ত বুকে জড়াইয়া ধরিল। বলিস না কাউকে পিসি, কেউ যেন টের পায় না। চড়ক দেখে সন্ধেবেলা চুপি চুপি এলাম, রাজিও এলো আমার সঙ্গে। চলকের মেলা থেকে এই দেখ, তোর জন্য সব এনেছি। খুকি পুটলি খুলিল। মুরকি পিসিমা, তোর জন্য 2 পয়সার মুরকি আর 2টো কদমা, আর খোকার জন্য একটা কাঠের পুতুল। বলি ভাড়ো করিয়া উঠিয়া বসিল। জিনিসগুলো নাড়িতে নাড়িতে বলিল, দেখি দেখি, ও আমার মানিক, কত জিনিস এনেছে দেখো। রাজরানী হও, গরিব পিসির ওপর এত দয়া। দেখি খোকার কাঠের পুতুলটা, বাহ, দিব্যি পুতুল। কটা পয়সা নিলে? এক ঝোঁক কথাবার্তার পরে খুকি বলিল, পিসি, তোর গা যে বড্ড গরম। সমস্ত দিন
টৌড়ে বেরিয়েছি, এই রকমটা হয়েছে, তাই বলি একটু শুয়ে থাকি। ছেলে মানুষ হইলেও দুর্গা পিসিমার রৌদ্রে ঘুরিবার কারণ বুঝিল। দুঃখে ও অনাহারে শীর্ণ পিসিমার গায়ে সে সস্নেহে হাত বুলাইয়া বলিল, তুই অবশ্যই করে বাড়ি যাস, সন্ধেবেলা গল্প শুনতে পাই না কিছু, কাল যাবি কেমন তো? বুড়ি উচ্ছ্বসিত হইয়া উঠিল, বলিল, বউ বুঝি তোকে কিছু বলে দিয়েছে আজ? রাজি বলিল, খুড়িমা তো কিছু বলে দেয়নি পিসিমা, ওকে তো এখানে খুড়িমা আসতে দেয় না, আমরা বললে বকে, তবে তুমি যেও পিসিমা, তুমি একটুখানি বলো তাহলে, খুড়িমা আর কিছু বলবো না। খুকি বলিল, কাল তুই যাস পিসি, মা কিছু বলবে না, তাহলে এখন বাড়ি যাই পিসি, কাউকে যেন বলিস নে, কাল সকালে ঠিক যাস কিন্তু। সকালে উঠিয়া বুড়ি দেখিল শরীরটা একটু হালকা। একটু বেলা হইলে ছোট পুতুলিতে ছেঁড়া খোড়া কাপড় ও ময়লা গামছাখানা বাঁধিয়া বুড়ি বাড়ির দিকে চলিল। পথে গোপী বৈষ্ণবের বউ বলিল, দিদি ঠাকুরন, তা বাড়ি যাচ্ছ বুঝি? বৌদিদির রাগ চলে গিয়েছে বুঝি? বুড়ি এক গাল হাসিয়া বলিল, কাল দুর্গা যে সন্ধেবেলা ডাকতে গিয়েছিল, কত কাঁদলে, বললে মা বলেছে চ পিসি বাড়ি চ, তা আমি বললাম আজ তুই যা, সকালবেলাটা হোক, আমি বাড়ি গিয়ে উঠব। মেয়ের আমার কত কান্না, যেতে কি চায়, তাই সকালে যাচ্ছি। বুড়ি বাড়ি ঢুকিয়া দেখিল কেহ বাড়ি নাই। কাল সারা রাত জ্বর ভোগের পর এতটা পথ রৌদ্রে দুর্বল শরীরে আসিয়া বোধহয় অবসন্ন হইয়া পড়িয়াছিল। পুটুলিটা নামাইয়া সে নিজের ঘরের দাওয়ায় পৈঠায় বসিয়া পড়িল। একটু পরেই খিড়কি দোর ঠেলিয়া সর্বজয়া স্নান করিয়া নদী হইতে ফিরিল। এদিকে চোখ পড়িলে বুড়িকে বসিয়া থাকিতে দেখিয়া সে বিস্ময় নির্বাক হইয়া একটুখানি দাঁড়াইল। বুড়ি হাসিয়া বলিল, ও বউ, ভালো আছিস? এই এলাম একদিন পরে, তোদের ছেড়ে আর কোথায় যাব এ বয়সে, তাই বলি। সর্বজয়া আগাইয়া আসিল, বলিল, তুমি এবারই কি মনে করে? তার ভাবভঙ্গি ও গলার স্বরে বুড়ির হাসিবার উৎসাহ আর না বড় রহিল। সর্বজয়া কথার উত্তর দিতে না দিয়াই বলিল, এবারই আর তোমার জায়গা কিছুতেই হবে না, সে তোমাকে আমি সেদিন বলে দিয়েছি, ফের কোন মুখে এসেছ? বুড়ি কাঠের মতো হইয়া গেল, মুখ দিয়া আর কোনো কথা বাহির হইল না। পরে সে হঠাৎ একেবারে কাঁদিয়া বলিল, ও বউ, অমন করে বলিস নে, একটুখানি ঠাঁই দিয়ে আমারে, কোথায় যাব আমার শেষকালটা বল দিকিনি, তবু এই ভিটে মাটিতে। নাও, আর ভিটের দোহাই দিতে হবে না, ভিটের কল্যাণ ভেবে তোমার তো ঘুম নেই, যাও এক্ষুনি বিদায় হও, নইলে অনর্থ বাঁধাবো। ব্যাপার এরূপ দাঁড়াইবে বুড়ি বোধহয় আদৌ প্রত্যাশা করে নাই। জলমগ্ন ব্যক্তি যেমন ডুবিয়া যাইবার সময় যাহা পায় তাহাই আঁকড়াইয়া ধরিতে চায়, বুড়ি সেইরূপ মুঠা আঁকড়াইয়া আশ্রয় খুঁজিতে লক্ষ্যহীনভাবে এদিক ওদিক চাহিল। আজ তাহার কেমন মনে হইল যে বহুদিনের আশ্রয় সত্য সত্যই তাহার পায়ের তলা হইতে সরিয়া যাইতেছে, আর তাহাকে ধরিয়া রাখিবার উপায় নাই। সর্বজয়া বলিল, যাও, আর বসে থেকো না ঠাকুরজি, বেলা হয়ে যাচ্ছে, আমার কাজকর্ম আছে, এখানে তোমার জায়গা কোনো রকমে দিতে পারবো না। বুড়ি পুটুলি লইয়া অতি কষ্টে আবার উঠিল। বাহির দরজার কাছে যাইতে তাহার নজর পড়িল তার উঠান ঝাটের ঝাঁটা গাছটা পাঁচিলের কোণে ঠেস দেওয়ানো আছে। আজ ৩-৪ মাস তাহাতে কেহ হাত দেয় নাই। এই ভিটার ঘাসটুকু, ওই কত যত্নে পোতা লেবু গাছটা, ওই অত্যন্ত প্রিয় ঝাঁটা গাছটা, খুকি, খোকা,
ব্রজপিসের ভিটা। তার 70 বছরের জীবনে এসব ছাড়া সে আর কিছু জানেও নাই, বুঝেও নাই। চিরকালের মতো তাহারা আজ দূরে সরিয়া যাইতেছে। সজনেতলা দিয়া পুটুলি বগলে যাইতে পিছন হইতে রায়বাড়ির গিন্নি বলিল, ঠাকুমা, ফিরে যাচ্ছ কোথায়? বাড়ি যাবে না? উত্তর না পাইয়া বলিল, ঠাকুমা আজকাল কানের মাথা একেবারে খেয়েছে। বইকালে ওপাড়া হইতে কে আসিয়া বলিল, ও মা ঠাকুরন, তোমাদের বুড়ি বোধহয় মরে যাচ্ছে। পালিতদের গোলার কাছে দুপুর থেকে শুয়ে আছে, রোদ্দুরে ফিরে যাচ্ছিল, আর যেতে পারেনি। একবার গিয়ে দেখে এসো। দাদা ঠাকুর বাড়ি নেই? একবার পাঠিয়ে দাও না। পালিতদের বড় মাচার তলায় গোলার পাশে ইন্দির ঠাকুরন মরিতেছিল, এ কথা সত্য। হরিহরের বাড়ি হইতে ফিরিতে তাহার গা কেমন করে। রৌদ্রে আর আগাইতে না পারিয়া এইখানেই শুইয়া পড়ে। পালিতেরা চণ্ডীমণ্ডপে তুলিয়া রাখিয়াছিল। বুকে পিঠে তেল মালিশ, পাখার বাতাস সব করিবার পরে বেশি বেলায় অবস্থা খারাপ বুঝিয়া নামাইয়া রাখিয়াছে। পালিত পাড়ার অনেকে ঘিরিয়া দাঁড়িয়ে আছে। কেহ বলিতেছে, তা রোদ্দুরে বেরুলেই বা কেন? সোজা রোদ্দুরটা পড়েছে আজ। কেহ বলিতেছে, এক্ষুনি সামলে উঠবে, এখন ভিড়মি লেগেছে বোধহয়। বিশুপালিত বলিল, ভিড়মি নয়, বুড়ি আর বাঁচবে না। হরিজাটা বোধহয় বাড়ি নেই। খবর তো দেওয়া হয়েছে, কিন্তু এত দূর আসে কে? শুনিতে পাইয়া দীনু চক্রবর্তীর বড় ছেলে ফণি ব্যাপারটা কি দেখিতে আসিল। সকলে বলিল, দাও দাদা ঠাকুর, ভাগ্যিস এসে পড়েছে। একটুখানি গঙ্গা জল মুখে দাও দেখি। দেখো তো কাণ্ড। বামুন পাড়া না, কিছু না, কে একটু মুখে জল দেয়। ফণি হাতের বইচিকালের লাঠিটা বিশুপালিতের হাতে দিয়া বুড়ির মুখের কাছে বসিল। কুর্সি করিয়া গঙ্গাজল লইয়া ডাক দিল, ও পিসিমা। বুড়ি চোখ মেলিয়া ফেল ফেল করিয়া মুখের দিকে চাহিয়াই রইল। তাহার মুখ থেকে কোনো উত্তর শোনা গেল না। ফণি আবার ডাকিল, কেমন আছেন পিসিমা? শরীর কি অসুখ মনে হচ্ছে? পরে সে গঙ্গা জলটুকু মুখে ঢালিয়া দিল। জল কিন্তু মুখের মধ্যে গেল না। বিশুপালিত বলিল, আর একবার দাও দাদা ঠাকুর। আর খানিকক্ষণ পরে ফণি বুড়ির চোখের পাতা বুঝাইয়া দিতেই কোটরগত অনেকখানি জল শীর্ণ গলা দুটা বাহিয়া গড়াইয়া পড়িল। ইন্দির ঠাকুরানের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিশ্চিন্দিপুর গ্রামে সেকালের অবসান হইয়া গেল। ইন্দির ঠাকুরানের মৃত্যুর পর 4-5 বৎসর কাটিয়া গিয়াছে। মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল, ওহে হরি, ভূষ্ণ গয়লার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? যাহাকে উদ্দেশ্য করিয়া বলা হইল তাহাকে দেখিলে 10 বৎসর পূর্বের সে হরিহর রায় বলিয়া মনে হয় না। এখন মধ্যবয়সী, পুরা দস্তুর সংসারী। ছেলে মেয়েদের বাপ হরিহর খাজনা সাধিয়া গ্রামে ঘোরে। পৈতৃক আমলের শিষ্য সেবকের ঘরগুলো সন্ধান করিয়া বসিয়া গুরুগিরি চালায়। হাটে মাটে জমির ঘরামির সঙ্গে ঝিঙে পটলের দরদস্তুর করিয়া ঘোরে। তাহার সঙ্গে আগেকার সে অবাধ গতি, মুক্ত প্রাণ, ভবগুরে যুবক হরিহরের কোনো মিল নাই। ক্রমে ক্রমে পশ্চিমের সে জীবন অনেক দূরের হইয়া গিয়াছে। সেই চুনার দুর্গের চওড়া প্রাচীরের বসিয়া দূর পাহাড়ের সূর্যাস্ত দেখা, কেদারের পথে তেজপাতার বনে রাত কাটানো, শাহ কাশেম সুলেমের দরগার বাগান হইতে টক কমলালেবু ছিঁড়িয়া খাওয়া, গলিত রৌপধারার মতো স্বচ্ছ
উজ্জ্বল হিম ও শীতল স্বর্গ নদী অলোকানন্দ, দশাশ্ব মেঘ ঘাটের জলের ধারের রানা। একটু একটু মনে পড়ে, যেন অনেকদিন আগেকার দেখা স্বপ্ন। হরিহর সায়সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা। পথের বাঁকের আড়াল হইতে একটি 6-7 বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে? নাও এগিয়ে চলো। ছেলেটা বলিল, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান? হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ হাঁটিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে, বড় বড় কান? হরিহর বলিল, কি জানি বাবা, তোমার কথার উত্তর দিতে আমি আর পারি নে। সেই বেরিয়ে অবধি শুরু করেছ এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে, তা আমি কি দেখেছি? না এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলিল। নবীন পালিত বলিল, বরং এক কাজ করো হরি, মাছ যদি ধরতে হয় তবে বর্ষার বিলে একদিন চলো যাওয়া যাক। পূর্ব পাড়ার নেপাল পাড়াই বাজ দিচ্ছে, রোজ 1.5 মণ 2 মণ এইরকম পড়ছে। 5 সেরের নিচে মাছ নেই। শুনলাম একদিন শেষ রাত্রে নাকি বিলের একেবারে মধ্যিখানে অথই জলে শাঁ শাঁ করে ঠিক যেন বকনা বাছুরের ডাক, বুঝলে? সকলে একসঙ্গে আগাইয়া আসিয়া নবীন পালিতের মুখের দিকে চাহিয়া রইল। অনেক কেলে পুরনো বিল, গহীন জল, দেখছো তো মধ্যিখানে জল যেন কালো শিউগোলা, পদ্ম গাছের জঙ্গল। কেউ বলে রাঘব বোয়াল, কেউ বলে যক্ষী। যতক্ষণ ফর্সা না হলো ততক্ষণ তো মশাই নৌকার ওপরে সকলে বসিয়া ঠকঠক করে কাঁপতে লাগলো। বেশ জমিয়া আসিয়াছে। হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলুখলের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিয়া করিয়া ছুটিয়া গেল। ওই যাচ্ছে বাবা, দেখো বাবা, ওই গেল বাবা, বড় বড় কান, ওই যো। তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল, কাটা কাটা। পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, আহ, বড্ড বিরক্ত করলে দেখছি। 100 বার বারণ করছি, তা তুমি কিছুতেই শুনবে না। এই জন্যই তো আনতেই চাইছিলাম না তোমায়। বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলিল, তা আমি কি দেখেছি? শুয়োর টুয়োর হবে। নাও চলো, ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। শুয়োর না বাবা, ছোট্ট যে। পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল। চল চল চল, আগে চল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, চল দেখি। নবীন পালিত বলিল, ও হলো খরগোশ, খোকা খরগোশ। এখানে খোরের ঝোপে খরগোশ থাকে তাই। বালক বর্ণপরিচয় ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায়, এ কথা সে কখনোই ভাবে নাই। খরগোশ জীবন্ত, তাও একেবারে তোমার সামনে লাফাইয়া পলায়। ছবি না, কাচের পুতুলো না, একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। এইরকম ভাট গাছের বৈচি গাছের ঝোপে জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এই ঘটনা কি করিয়া সম্ভব হইল, বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল। নদীর ধারের বাবলা ও জিয়ল গাছের আড়ালে একটা বড় ইটের পাঁজার মতো জিনিস নজরে পড়ে। ওটা পুরনোকালের নীলকুঠির জাল ঘরের ভগ্নাবশেষ। সেকালে নীলকুঠির আমলে এই নিশ্চিন্দিপুর বেঙ্গল ইন্ডিগো কনসার্নের হেড কুঠি ছিল এটি। এ অঞ্চলের 14টা কুঠির ওপর নিশ্চিন্দিপুর কুঠির ম্যানেজার জন লারমার
দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করিত। এখন কুঠির ভাঙা চৌবাচ্চা ঘর, জাল ঘর, সাহেবের কুঠি, আপিস জঙ্গলাকীর্ণ ইটের স্তূপে পরিণত হইয়াছে। যে প্রবল প্রতাপ লারমার সাহেবের নামে একসময় এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খাইত, আজকাল দু একজন অতি বৃদ্ধ ছাড়া সে লোকের নাম পর্যন্ত কেউ জানে না। মাঠের ঝোপঝাপগুলো উলুখড়, বনকলমি, সোদাল ও কুল গাছে ভরা। কলমি লতা ছাড়া ঝোপগুলোর মাথা বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া দিয়াছে। ভিতরে স্নিগ্ধ ছায়া, ছোট গোয়ালে নাটাকাটা ও নীলবন অপরাজিত ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে। পড়ন্ত বেলার ছায়ায় স্নিগ্ধ বনভূমির শ্যামলতা, পাখির ডাক, চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য রাজার মতো ভাণ্ডার বিলাইয়া দান। কোথাও এতটুকু দারিদ্র্যের আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই, মধ্যবিত্তের কার্পণ্য নাই। বেলা শেষের ইন্দ্রজালে মাঠ, নদী, বন মায়াময়। মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার ওই মাঠের উত্তর অংশের জমিতে শাক আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন। একজন বলিল, কুঠির ইটগুলো নাকি বিক্রি হবে শুনছিলাম। নবাবগঞ্জের মতিদা নাকি দরদস্তুর করছে। মতিদার কথায় সে ব্যক্তি সামান্য অবস্থা হইতে কিরূপে ধনবান হইয়াছে সে কথা আসিয়া পড়িল। ক্রমে তাহা হইতে বর্তমানকালের দুর্মূল্যতা, আষাঢ়ের বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল। হরিহরের ছেলে বলিল, নীলকণ্ঠ পাখি কই বাবা? ওই দেখো, বাবলা গাছে এক্ষুনি এসে বসবে। বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল। মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাকিয়া আছে। বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল। কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল। এত ছোট গাছে কুল হয়? তাহাদের পাড়ায় যে কুলের গাছ আছে তাহা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধে করিতে পারে না। ভারী আকুশিটা দুই হাতে আঁকড়াইয়া ধরিয়া তুলিতে পারে না। কুপথ্যের জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হইয়া পড়ে। এসব টের পায়। খবর পাইয়া মা আসিয়া বাড়ি ধরিয়া লইয়া যায়। বলে, ওমা, আমার কি হবে? এমন দুষ্টু ছেলে হয়েছে তুমি। এই সেদিন উঠলে জ্বর থেকে, আজ অমনি কুলতলায় ঘুরে বেড়াচ্ছ। একটুখানি পিছন ফিরেছি আর অমনি এসে দেখি বাড়ি নেই। কটা কুল খেয়েছিস? দেখি, মুখ দেখি। সে বলে, কুল খাইনি তো মা, তলায় একটাও কুল পড়ে নাই। আমি বুঝি পারতে পারি? পরে সে টুকটুকে মুখটি মায়ের অত্যন্ত নিকটে লইয়া গিয়া হাঁ করে। তাহার মা ভালো করিয়া দেখিয়া পুত্রের ননির মতো গন্ধ বাহির হওয়ার সুন্দর মুখে চুমা খাইয়া বলে, কক্ষণও খেও না যেন খোকা, তোমার শরীর সেরে উঠুক, আমি কুল কুড়িয়ে আচার করে হাঁড়িতে তুলে রেখে দেব। তাই বসেক জ্যৈষ্ঠী মাসে খেও, লুকিয়ে লুকিয়ে কক্ষণও আর খেও না, কেমন তো? হরিহর বলিল, কুঠি কুঠি বলছিলে? ওই দেখো খোকা, সাহেবদের কুঠি, দেখেছ? নদীর ধারের অনেকটা জুড়িয়া সেকালের কুঠিটা, যেখানে প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল। গতিশীল কালের প্রতীক নির্জন শীতের অপরাহ্ন তাহার উপর অল্পে অল্পে তাহার ধূসর উত্তরচ্ছদ বিশিষ্ট আস্তরণ বিস্তার করিল। কুঠির হাতার কিছু দূরে কুঠিয়াল লারমার সাহেবের এক শিশুপুত্রের সমাধি পরিত্যক্ত ও জঙ্গলাকীর্ণ অবস্থায় পড়িয়া আছে। বেঙ্গল ইন্ডিগো কনসার্নের বিশাল হেডকুটির এইটুকু ছাড়া অন্য কোনো চিহ্ন আর অখণ্ড অবস্থায় মাটির উপর দাঁড়ায় নাই। নিকটে গেলে অনেক কালের কালো পাথরের ফলকে এখনো পড়া যায়, Here lies Edwin Larmor, the only son of John and Mrs. Larmor, born May 13, 1853, died April 27, 1860.
অন্যান্য গাছপালার মধ্যে একটি বন্য সোদাল গাছ তাহার উপর শাখাপত্রে ছায়া বিস্তার করিয়া বাড়িয়া উঠিয়াছে। চৈত্র বৈশাখ মাসে আড়াই বাঁকির মোহনা হইতে প্রবহমান জোর হওয়ায় তাহার পীত পুষ্পস্তবক সারা দিনরাত ধরিয়া বিস্মিত বিদেশি শিশুর ভগ্ন সমাধির ওপর রাশি রাশি পুষ্প ঝরাইয়া দেয়। সকলে ভুলিয়া গেলেও বনের গাছপালা শিশুটিকে এখনো ভোলে নাই। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। তাহার 6 বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এতদূর আসিয়াছে। এতদিন নেড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা, বড়জোর রাথু দিদিদের বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। কেবল এক একদিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছা দেখিতে পাওয়া কুঠির ভাঙা জাল ঘাটটার দিকে চাহিয়া দেখিত, আঙুল দিয়া দেখাইয়া বলিত, মা, ওদিকে কি সেই কুঠি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরো পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা। এই মাঠের পর ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য। শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাঁচে রাখিয়া একা শুইয়া রাত কাটায়, ওধারে আর মানুষের বাস নাই। জগতের শেষ সীমাটাই এই। ইহার পর হইতে অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হইয়াছে। বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়িতে হাত বাড়াইল। তাহার বাবা বলিল, হাত দিও না, আলকুশি আলকুশি। কি যে তুমি করো বাবা, বড্ড জ্বালালে দেখছি। আর কোনোদিন কোথাও নিয়ে বেরোচ্ছি না বলে দিলুম। এক্ষুনি হাত চুলকে ফোসকা হবে। পথের মাঝখানে দিয়ে এত করে বলছি হাঁটতে, তা তুমি কিছুতেই শুনবে না। হাত চুলকবে কেন বাবা? হাত চুলকবে, বিষ বিষ। আলকুশিতে কি হাত দেয় বাবা? শুয়ে টুয়ো রি রি করে জ্বলবে এক্ষুনি, তখন তুমি চিৎকার করে শুরু করবে। গ্রামের মধ্যে দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাহির হইয়া আসিয়া বলিল, এই এত রাত হলো, তা ওকে নিয়ে গিয়েছ, এক দোলাই গায়ে না কিছু? হরিহর বলিল, আহ, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে যায় ওদিকে যায়, সামলে রাখতে পারি নে। আলকুশির ফল ধরতে টান যায়। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, কুঠির মাঠ দেখবো, কুঠির মাঠ দেখবো। কেমন হলো তো কুঠির মাঠ দেখা?